ইমান ঠোঁটে টিপে হাসছে। বহু কষ্টে হাসি চেপে রেখেছে, হাসির চাপে রাখায় মনে হচ্ছে পেট ফেটে যাবে। মীরার ফেস দেখে মনে হচ্ছে সে হিসাব কষছে। ঘুমের মধ্যে হাঁটার জটিল হিসাব, যার সমীকরণ সে মিলাতে পারছে না। ইমান গলা ছেড়ে বলে, যারা বেশি বেশি খায় তারা স্লিপ ওয়াক করে। মীরা তার দিকে ছোট করে তাকালে সে সিরিয়াস মুড নিয়ে বলে, সত্যি বলছি। এরপর ফোন নিয়ে হাঁটা দিল। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ফিরে এসে বলে, আর এক শ্রেণীর মেয়েরা স্লিপ ওয়াক করে। কারা? সুন্দরী কিন্তু ডাফর। মীরা রাগান্বিত চোখে তার দিকে তাকাল। ইমান এমন একটা ভ্যান ধরল যেন সে কিছুই বলেনি। ফোন হাতে নিয়ে রুমের শেষ প্রান্তে চলে গেল। ওদিকে বারান্দা আছে। মীরা উইদকে আসা অবধি একবারও যায়নি। দোতলার অর্ধেক জায়গা জুড়ে ইমান থাকছে। এটা যেন ওর নিজস্ব রাজ্য। ছোট খাটো একটা সংসার আছে এখানে। 2 রুম মিলে বিশাল একটা রুম বানানো হয়েছে। এই রুমটা যে আর্কিটেক্ট ডিজাইন করেছে সে চমৎকার একটা প্ল্যান দিয়েছে। 2 রুম মিলে তৈরি রুমটাতে একবারের জন্যও মনে হয় না অতিরিক্ত জায়গা পড়ে আছে। স্পেস বেশি, মাঠের মতো লাগে। বরং মনে হবে রুমটা এমন না হলেই বাজে দেখাতো। আচমকা মীরার মাথায় একটা চিন্তা খেলে যায়। তারা যে হাসবেন্ড ওয়াইফ এটা শুধু তারা দুজন জানে, কিন্তু বাসার অন্য সদস্যরা তো কিছু জানে না। তারা কি ভাবছে? একসঙ্গে এক রুমে থাকাটাকে বাঁকা চোখে দেখবে না? তাকে খুব বাজে মেয়ে ভাবছে কি? সে একটু জোরে করে বলে, এই যে শুনুন। ইমান ততক্ষণে বেকনিতে গিয়ে দাঁড়িয়েছে। মীরার ডাকে ঘাড় ঘুরাল এবং ভাবলেশহীনভাবে বলে, আমার নিজের একটা নাম আছে, কাইন্ডলি আমার নাম ধরে ডাকুন। মীরা বিরক্তিতে চবর্ণ উচ্চারণ করে বলে, যত সব ঢং। ইমান শুনতে পায়নি। সে বারান্দা থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়াল। এরপর বলে উঠে, বলেন। মীরা সামান্য ভ্যাবাচেকা খেল। হুট করে তাকে আপনি বলাটা হজম হচ্ছে না, মনে হচ্ছে তিরস্কার করছে। সে বলে উঠে, আমরা যে এক রুমে থাকছি আন্টি কি ভাববেন? আমি কিন্তু কাউকেই কোনো দিন বলবো না আমাদের সম্পর্কের কথা। শেষ বাক্যটা কর্ণকুহর হওয়া মাত্র ইমান সামান্য নড়েচড়ে উঠে। এরপর আবারও ড্যামকেয়ার ভাব নিয়ে বলে, আমাদের একসঙ্গে থাকা তো পাপ না, সুতরাং কে কি ভাববে সেটা দিয়ে তোমার কি কাজ? তারপরও আন্টি, আমার সঙ্গে না থাকলে আর কই থাকবে তুমি? হলরুমে? এদেশে সার্ভেন্টরাও হলরুমের ফ্লোরে থাকে না। এক্সট্রা কোনো রুম নাই আমাদের। সাদের রুমে নিশ্চয়ই থাকবে না। তোমার আন্টির এত প্রবলেম হলে বল তোমাকে ওনার রুমে নিয়ে যেতে। এরপর আব্বু আর ওনার মাঝখানে ঘুমাইও। ইমানের কথা শুনে মীরার চোখ বড় হয়ে আসে। সামান্য একটা কথাকে কি বিশ্রীভাবে বলল। এরপর ইমান বলে, সবাই জানে আমার রুমটা আমার মনের মতো বিশাল। চোখে দেখো না কত বড় আমার রুম। পর্দা টেনে দিল 2 আলাদা রুম মনে হবে। মীরা হতভম্ব হয়ে বলে, এ রুমে পর্দা টানতে তো একবারও দেখলাম না। ইমান হাত দিয়ে দেখালো উয়ে পর্দা গুজে দেওয়া আছে। পর্দা দেখার জন্য সে উঠে দাঁড়াল এবং পর্দা দেখে মীরা অভিভূত হল। এটাকে পর্দা বলে? সাদা ফিনফিনে কাপড়ের মেটেরিয়াল। দিলয়েও যা না দিলয়েও তাই। ওপাশ থেকে এপাশ সব ক্লিয়ারলি দেখা যাবে। মীরা কটমট করে তাকায়। ইমান ফোন পকেটে রেখে বলে, সাদ বলছিল তোমাকে নিয়ে বিকেলে বাইরে যাব। রেডি থাকবে। আমি অফিস যাচ্ছি। সে বেরিয়ে গেল 1 সেকেন্ডের ব্যবধানে। মীরার জানতে ইচ্ছা করল ইমানও যাবে কিনা তাদের সঙ্গে, কিন্তু সঙ্গত কারণে জিজ্ঞেস করেনি এবং কিছু জিজ্ঞেস করার টাইমও পায়নি সে একবার পরখ করে রুমটা দেখল। এরপর রুমের মধ্যখানের এক কোণে গুজে রাখা পর্দা টেনে দিয়ে ডিভানে গিয়ে শুল। এটা তার রাজ্য,
ওটা ইমান সাহেবের রাজ্য, এদিকে সে ইমানকে আসতে দিবে। হুট করে চোখে একগাদা ঘুম চলে এলো। ঘুমু ঘুমু অবস্থায় তার মনে হলো কেউ তার চুলে হাত বুলাচ্ছে। সে চোখ মেলতে চাইলে কারো উষ্ণ হাতের ছোঁয়া তার চোখে অনুভব হল। তার চোখ বন্ধ করে দিয়েছে। চোখ খুলতে পারল না সে। ঘুমের সাগরে সে তলিয়ে গেল। বিকেলের দিকে রুমের দরজায় ঠকঠক শব্দে তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসে। এরপর রুমের দরজা খুলতেই সাদকে দেখতে পেল। সাদ তাকে দেখে বলে, তুমি রেডি হওনি? ভাইয়া তোমাকে কিছু জানায়নি? জানিয়েছে, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সরি। হেই ডোন্ট সে সরি। তুমি একটু নিচে আসবে, মাম্মা তোমাকে ডাকছে। মীরার মনটা ভালো হয়ে গেল। কত ভালো একটা ছেলে সাদ। অথচ ওর বড় ভাই কিনা ওমন রাক্ষস। সেই সাদের সঙ্গে নিচে নেমে আসল। হলরুমে হাসনাহেনা সুটকেস বের করেছে, সেটা মেয়েদের জামাকাপড় দিয়ে ভর্তি। মীরা বলে, আন্টি, আমাকে ডেকেছেন? হাসনাহেনা সুটকেস থেকে একটা জিন্স আর টপস বের করলেন। টপসটা খুব সুন্দর, ক্রিম কালারের। উনি বললেন, আজকে তেমন শীত নেই, এটা পরতে পারো। আমার তো কোনো মেয়ে নাই, কে পরবে এসব? খুব শখ ছিল একটা মেয়ে হবে। যাই হোক, তোমরা নাকি ঘুরতে যাচ্ছ, এটা পরে যাও। মীরা ভদ্রতাসূচক বলে, আন্টি আপনিও আমাদের সঙ্গে আসুন না প্লিজ। হাসনাহেনার কথাটা খুব মনে ধরল। এ বাসায় তাকে নিয়ে কেউ একবিন্দু চিন্তা করে না। কারো সময় নেই তার সঙ্গে কোথাও যাওয়ার, একা একা দোকানে যায় সে। ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া হয় আজ কতদিন হল। তিনি নরম গলায় বলেন, আজকে তোমরা যাও, অন্য আরেক দিন যাব। মীরা তার দেওয়া জিন্স আর টপস পরল। সঙ্গে একটা শীতের টুপিও ছিল। সে টুপিটা মাথায় দিয়ে আয়নায় তাকাল। মাই গড, তাকে পুরা বিদেশিনীর মতো লাগছে। মা তাকে দেখলে এখন নিশ্চয়ই কপালে চুমু খেত। যেদিন করে মীরা সুন্দর করে সাজত, মা তার কপালে চুমু দিত। মায়ের কথা মনে পড়তেই তার মন খারাপ হয়ে আসে। কিছুক্ষণ পর সাদ তাকে নিয়ে বাসার মেইন রাস্তা অবধি হেঁটে গেল। এরপর মেইন রোড থেকে ক্যাব হায়ার করে। ট্যাক্সি চালককে সে বলল, সিটি হলো পার্ক যাব। ট্যাক্সি চালক বলে, সিটি হলো পার্কের কোনো জায়গায়? ব্রুকলিন ব্রিজে যাব। এবারে মুখ খুলল মীরা। সে বলে উঠে, ব্রুকলিন ব্রিজ? এটা কোথায় সাদ? তুমি ব্রুকলিন ব্রিজের নাম শুনোনি? উহু। ওকে, সমস্যা নাই, সরাসরি দেখে নিও। এটা খুব ফেমাস একটা জায়গা। তারা ক্যাবে উঠে পড়ে প্রায় ২০ মিনিটের মধ্যে সিটি হলো পার্কে এসে পৌঁছায় তারা। সেখান থেকে একটু হাঁটলেই ম্যানহাটানের সঙ্গে লাগানো ব্রুকলিন ব্রিজের দেখা মিলবে। মীরাকে নিয়ে সাদ ব্রুকলিন ব্রিজের কাছে আসল। রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে তারা। ট্যুরিস্ট স্পট হওয়ায় এখানে ভালোই ভিড়। সবাই পারফেক্ট ভিউয়ে পিকচার তোলায় ব্যস্ত। মীরা আশপাশে তাকিয়ে দেখছে, খুব মনোযোগ দিয়ে দেখছে সে সবটা। সাদ বলে, এটা আমাদের সিটি মানে ম্যানহাটান আর ব্রুকলিন শহরের ডাম্বর মধ্যকার সেতু। তুমি কি এখনই ব্রিজে উঠবে নাকি রিভারটা একবার দেখে নেবে? চল নদীটা দেখে আসি। সাদ তাকে নিয়ে ব্রিজের নিচেই নদীর ধারে গেল। নদীতে নামা নিষেধ, তবে বাউন্ডারি ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করা যাবে। নদীর তীর ঘেঁষে ছোট বড় পাথর আছে। নদীর পানি স্বচ্ছ নীল রঙের দেখাচ্ছে। সাদা ফেনা তোলা ঢেউ এসে পাথর আছড়ে পড়ছে। সো সো বাতাস, নীল আকাশে পাখি উঠে যাচ্ছে। মীরা বাউন্ডারির কাছে গিয়ে দাঁড়াল। দূর থেকে দেখলে মনে হবে নদী তেমন একটা গভীর না, কিন্তু কাছে গিয়ে এর স্রোত দেখলে সামান্য ভয়ই লাগবে। যদি পড়ে যায় কেউ, তার অবস্থা কাহিল। নদীর বুক দিয়ে স্টিমার, ইঞ্জিন চালিত বোট যাচ্ছে।
দূর থেকে আমেরিকার পতাকা উড়ছে, বিচ ভিউ, উপরে ব্রুকলিন ব্রিজ, কি অপূর্ব দৃশ্য। সাদ বলে, এটা ইস্ট নদী, এখানে আমি আমার প্রথম গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে এসেছিলাম। সানসেটের সময় এই জায়গাটা খুব চমৎকার লাগে। এখন এতটা সুন্দর লাগবে না। আচ্ছা, ব্রিজের উপরে চল, ভাইয়া আমাদের জন্য অপেক্ষায় আছে। মীরা অবাক হয়ে বলে, তোমার ভাইও এসেছে? আসার কথা ছিল না, কিন্তু হুট করে বলল সেও জয়েন করবে আমাদের সঙ্গে। মীরার বুক দুরুদুরু করতে লাগল। কেন যেন ইমানের সামনে আসতে তার ভারী লজ্জা লাগে। সাদ তাকে নিয়ে ব্রিজের উপরে উঠে, ব্রিজে উঠা অবধি সে এক পলকের জন্য চোখ বন্ধ করে। পুরা দৃশ্যপট মুগ্ধ হয়ে দেখেছে। তারা ব্রিজের মধ্যে একদম টপে উঠে ওয়াশ দিয়ে সাইকেলও যাচ্ছে। নিচের লেনে হাই স্পিডে গাড়ি যাতায়াত করছে, ওয়াক লেন দিয়ে হাঁটছে তারা। একদম মেইন ভিউ পয়েন্টে আসতেই মীরার মনে পড়ে গেল, কাল হো নাহোর গানের শুটিং তো এখানে হয়েছিল, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শাহরুখ খান নেচেছিল। ওহ মাই গড, তার বিশ্বাস হচ্ছে না সে এখানে দাঁড়িয়ে আছে। এ যেন স্বপ্ন। আচমকা তার বাহু ধরে কেউ টান দিল। সে টাল সামলাতে না পেরে ব্যক্তির বুকে গিয়ে ঠেকল। মাথা থেকে তার টুপি পড়ে গেল। মীরা চোখ তুলে তাকিয়ে দেখে ইমান তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করেছে। আশপাশ দিয়ে কত মানুষ হাঁটছে, অথচ বেহায়া ছেলেটা তাকে টান মেরে নিজের বুকে এনে ধাক্কা দিল। সেই ঝাড়ি মেরে উঠে বলে, আপনার সমস্যা কি? আমাকে ধাক্কা মেরে ফেলতে চাচ্ছেন কেন? ইমান প্রথমে অবাক হল, এরপর বলে উঠে, সেই 10 মিনিট ধরে পেছনে থেকে ডাকছি, শুন না জন্য হাত ধরে টানলাম। আমি তো জানতাম না তুমি পড়ে যাবে। মীরা সরে আসতে ধরলে ইমান তার কোমর শক্ত করে ধরে নিজের সঙ্গে মিশে নেয়। মীরা দাঁতে দাঁত চেপে বলে, এখন সরতে দিচ্ছেন না কেন? আটকে ধরছেন কেন? তুমি বুকে থাকলে শান্তি লাগে খুব। কি বললেন? বললাম ব্রুকলিন ব্রিজ অনেক সুন্দর। আমার একটা শখ আছে, জানো সেটা? জানি না, জানতেও চাই না। ইমান তার কোমর চেপে ধরে মুখটা তার কানের কাছে এনে ফিসফিস করে বলে, আমি আমার লাইফের ফার্স্ট লিপ কিসটা এই ব্রিজের সামনে দাঁড়ায় আমার বেটার হাফকে গিফট দিব। ব্রুকলিন ব্রিজকে সাক্ষী রেখে কিস করব। মীরা বিস্ফোরিত চোখে তাকাল। তার কোমর চেপে ধরায় সে না পারছে তার বুকে নেতিয়ে থাকতে আর না পারছে সরে যেতে। ইমানের বেশরম কথাগুলো তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। এসব কথা শুনলে কার না লজ্জা লাগবে? ছেলেটা আসলেই দিনকে দিন স্টুপিড, লাজহীন হচ্ছে। সে চেঁচিয়ে উঠে বলে, আমাকে ছাড়ুন। আচমকা তার চেঁচানোর ফলে আশেপাশে সকলে তাকাল। সবাই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেল, ইমান নিজেও হতভম্ব। এমনকি মীরা স্বয়ং নিজের কাণ্ডে সামান্য চমকে ওঠে। মাঝে মাঝে তার যেন কি হয়, ভুলভাল কাজ করে বসে। এই যে 6 জন শ্বেতাঙ্গরা তাদেরকে ঘিরে দাঁড়াল, এদের কি বলবে সে? একজন বুঝি 911-এও কল দিতে চাচ্ছে। উসখুস করে একে অন্যের সঙ্গে তারা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করল। তাদের মধ্যে কেউই ইমান বা তার সঙ্গে একটা কথাও বলছে না। এমন সময় ইমান দারুণ স্মুথলি তাকে আবারও নিজের দিকে টেনে আনল। এরপর আস্তে করে পরিষ্কার বাংলায় বলল, সবসময় ঝামেলা বাঁধাও, ওরা আমাকে ইবটিজার ভাবছে মেবি, পুলিশ কল করবে মুশকিল হবে। এখন আমি যা করব সবটাই সায় দিবা, নইলে কিন্তু আমার বিপদ। আর আমার বিপদ মানে তোমার শনিবার। মীরা বুঝে পেল না ইমানের বিপদ কেন তার শনি হবে। মঙ্গলবারও হতে পারে। ক্ষণেই সে যেন আকাশ উঠে গেল। আরেক দফায় চিৎকার দিল সে। ইমান তার কোমরে হাত রেখে একদম ফিল্মি স্টাইলে তাকে উপড়ে তুলেছে। এভাবে কোলে তো আমির খান তার নায়িকাকে তুলে শুটিং করে। নিজেকে বলিউডের সুন্দরী কন্যা মনে হচ্ছে যেন। ইমান তার আস্তে করে নিচে নামায়, সম্পূর্ণ নয়।
তার পাজোরা তখনও মাটি স্পর্শ করেনি। ইমান তার সম্পূর্ণ ভার নিজ হাতে বহন করছে। এমন সময় ইমান আস্তে ধীরে, খুব স্লোলি নিজের মুখের কাছে মীরাকে আনে। এরপর তার কপালে গাঢ় করে চুমু দিল এবং আবারও ফিসফিস করে বলে ঠোঁটে চুমু খাওয়াটা তোলা থাকল। সে ধাম করে তাকে নিচে নামিয়ে দেয়। মীরা টাল সামলানোর জন্য হলেও ওর কাঁধে হাত রেখে থমকে দাঁড়াল। দুজনের মধ্যে দূরত্ব একদম ঘুচে গেছে। এত কাছাকাছি অবস্থান করাই সে ওর হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ শুনতে পাচ্ছে। ছেলেটাকে খুব করে জড়িয়ে ধরে কাঁদতে মন চাচ্ছে। ইমান এবারে ভিড় করা লোকজনের দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসল। এরপর বিনীত গলায় কাটকাট পরিষ্কার আর আমেরিকান অ্যাকসেন্টে বলে উঠে, অ্যাকচুয়ালি আমরা রোমান্টিক কাপল ফটোশ্যুট করছি, উই আর কাপল। ডোন্ট টেক মি রং গাইজ। ওর বলার বাচনভঙ্গিতে কিছু একটা আছে নিশ্চয়ই। সে যাই বলে মানুষ বিশ্বাস করে ফেলে। সঙ্গে ওই মণিমুগ্ধকর হাসি তো আছেই। এই হাসির দিকে তাকালে মানুষ তাকে ভুল বুঝতেই চাইবে না। এই যে সে ডাহা মিথ্যা বলে দিল, কেউ একটাবার তাকে সন্দেহ করল না। কেউ জিজ্ঞেস অবধি করল না, ফটোগ্রাফার কই? মার্কিন মুলুকের মানুষকেও এই ছেলে বলদ বানাল। হা! মীরা সরে এসে দাঁড়িয়ে তাদের প্রত্যেকের দিকে তাকিয়ে সামান্য হাসল। লাজুক হাসি। যদিও এদেশের মেয়েরা এত লজ্জা পায় না, তাও লজ্জা পাওয়া ভঙ্গিমায় হাসে যেন তারা ইমানের বলা কথা বিশ্বাস করে। সত্যি তারা বিশ্বাস করল। যে মোবাইল বের করেছিল সে মোবাইল আবার পকেটে ঢুকিয়ে বলে, ওকে, এনজয় ইউর ডে। তারা প্রস্থান করলে ইমান চারপাশে তাকিয়ে বলে, সাদ আহাম্মকটা কই? তুমি একা ছিলে কেন তখন? মীরা উত্তর দিল, ওর কল এসেছে। কল অ্যাটেন্ড করতে ওইদিকে গেল। আমি দাঁড়িয়ে ব্রিজটা দেখছিলাম। এরপর আপনি এসে টান মারলেন। ইমান ফোন দিল সাদকে। সাদ জানালো ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ওর ঝগড়া হয়েছে। ওরা ব্রেকআপ কববে এখন। তাকে যেতে হবে ইমার্জেন্সি। ইমান মুখে তেতো ভাব এনে বলে, কয় নাম্বার ব্রেকআপ এটা? 7। ইমান ফোন রেখে দিয়ে বলে, চল ব্রিজের ওপারে যাই। ব্রুকলিনের ওইদিক থেকে দৃশ্য আরও বেশি সুন্দর। সানসেটের সময় বেশি সুন্দর হয়। হেঁটে যেতে পারবে? 101 বার পারব। গুড। মাত্র 30 মিনিট থেকেও কম লাগবে। মীরা তার আগে আগে হাঁটা ধরল। ইমান তাকে পিছু ডেকে থামিয়ে দিল। মীরা ঘাড় ঘুরিয়ে দেখে ইমান কুচো হয়ে মাটি থেকে তার টুপি কুড়িয়ে নিয়ে হাতে ধরল। এরপর তার দিকে এগিয়ে এসে নিজ থেকে টুপি মাথায় পরিয়ে দিয়ে তার গাল টানল বেশ জোরে। তার এহেন কাণ্ডে মীরা বিস্মিত হলেও গালে হালকা লাগল। এত জোরে কেউ গাল টিপে দেয়? ইমান মুচকি হেসে বলে, ইউ আর লুকিং ড্যাম কিউট। এই লুকে তোমাকে প্রথম দেখলাম। আমি ওয়েস্টার্ন ড্রেস তেমন পরি না। প্রশংসা করলে ধন্যবাদ দিতে হয়। ওয়েলকাম। ইমান মুখ তেতো করল। কিছু বলল না। এই মেয়ে আশেপাশে থাকলে তার বড্ড সিগারেটের তৃষ্ণা পায়। এখনও একসঙ্গে 3টা সিগারেট টানতে মন চাচ্ছে। নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে সে মীরার সঙ্গে তাল মিলিয়ে হাঁটা ধরে। ইচ্ছা করেই আস্তে হাঁটছে। এই পলটা সে বন্দি করে রাখতে চায়, কিন্তু সেটা আদতে অসম্ভব। হাঁটতে হাঁটতে সে গুনগুন করে গাইতে লাগল। I found a love for me. Oh, darling, just dive right in and follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Oh, I never knew you were the someone waiting for me. মীরা মুগ্ধ হয়ে তার দিকে তাকাল। ইস কি সুন্দর গায় সে। তার কেন এত সুন্দর ভয়েস নেই? কেন সে বেগুন হয়ে জন্মালো? মা কি তাকে ধরে বেঁধে গান গাওয়া শেখাতে পারত না?
ইমান গান গাওয়া থামিয়ে দিয়ে তার পানে চেয়ে প্রশ্ন করে, এমন ড্যাব ড্যাব করে চেয়ে কি দেখছ? কিছু দেখছি না। মীরা মনে মনে বলে উঠে, গান গাওয়া থামালেন কেন? আর একটু গান না। আপনি যখন গাচ্ছিলেন আমি নিজেকে অন্য ভুবনে দেখছিলাম। তারা হেঁটে ব্রিজের ও প্রান্ত থেকে এই প্রান্তে এসে হাজির হল। তারা মানহাটন থেকে ব্রুকলিনে আসল। মীরা ক্লান্ত হয়ে গেছে। পিপাসা পেয়েছে তার। দিনের শেষভাগ তখন। ব্রিজের উপরে তুমুল পাগলাটে বাতাস ছিল। তার চুল এলোমেলো হয়ে একদম ঝাউ গাছ বনে গেছে, সূর্য তখন অস্ত যাবে। এমন সময় ইমান তাকে নিয়ে নিচে নেমে এসে নদীর ধারে এসে থামল। এখানে সবুজ ঘাস আছে। দুটো বাচ্চা ফুটবল খেলছে। মীরা ক্লান্ত হয়ে ঘাসের উপর স্যান্ডেল খুলে বসে পড়ে তাকে অনুসরণ করে ইমানও বসল। সানসেট এখান থেকে পুরাপুরি দেখা না গেলেও প্রকৃতির মাঝে আকাশের লালাভ রং হওয়া থেকে আস্তে আস্তে দুনিয়াতে অন্ধকার ঢলে আসা উপভোগ করা যায়। সঙ্গে সাইড ভিউ হিসেবে ব্রুকলিন ব্রিজ যেন সৌন্দর্য বাড়িয়ে দেয়। সানসেট হওয়ার পরের দৃশ্য আরও সুন্দর। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে ব্রুকলিন ব্রিজের আনাচে কানাচেতে সব জায়গা থেকে চোখ ধাঁধানো আলো জ্বলে উঠে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মীরা যেন চোখ ফেরাতে পারল না। তার সব ক্লান্তি চুকে গেল। তিরতির বাতাসে তার কাঁধে লেপ্টে থাকা চুলগুলো নড়ছে। হুট করে ইমান তার চুলগুলোর দলা নিজের হাতে এনে রোল করতে লাগল। এতে সে সামান্য কেঁপে ওঠে। মীরা তার দিকে বিরক্তিভরা নয়নে তাকাল, কিন্তু কিছু বলল না। সম্ভবত এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য মনে মনে মীরা তার উপর কৃতজ্ঞ। এখানে আসার আইডিয়া সাদকে ইমানই দিয়েছিল। সে বলে, আমাকে 3 দিনের জন্য নিউ ইয়র্কের বাইরে যেতে হবে। তো আমি কি করব? আমাকে ছাড়া থাকতে পারবে? এ কথায় মীরা তাচ্ছিল্য ভরা হাসি হাসে। এরপর বলে, আমাকে নিয়ে কোনো দিন ভেবেছেন একবারও? ইমান ঘাসের উপর থেকে উঠে দাঁড়ালো। এরপর বলে, অফিসের কাজে যাব। মীরাও উঠে দাঁড়িয়ে বলে, বাসায় ফিরব কখন? সবচেয়ে চমৎকার জায়গাটায় এখনো যাইনি। সেটা কই? সামনেই। আমার কাছে টাইম আউটের রুফটপ সবচেয়ে বেস্ট লাগে। ওখানে গেলে সব স্ট্রেস আপনা আপনি উধাও হয়ে যায়। টাইম আউট জিনিসটা কি? মার্কেট একটা। ওদের রুফটপ সবার জন্য উন্মুক্ত। চল ঘুরে আসি। তারা দুজন চুপচাপ আগাতে লাগল। দুজনের মধ্যে সীমাহীন দূরত্ব। আশেপাশে প্রতিটা কাপল কতটা প্রাণবন্ত হয়ে হাসছে, মজা করছে। তাদের দেখলেই মীরার ভালো লাগছে। তার ভালোবাসা প্রতারক হয়েছে হোক, অন্য কারো ভালোবাসা যেন বেঈমান না হয়। টাইম আউট মার্কেটের ভেতর ভিড় ভালোই। ক্রেতারা ঘুরে ঘুরে দোকানে যাচ্ছে। রেস্টুরেন্টে, ফুড কোর্টে জায়গা হচ্ছে না দেখে অনেকে অন্য সাইডে খাবার নিয়ে বসছে। ইমান বেভারেজ কিনল। ব্লু ল্যাগন ড্রিঙ্ক কিনল 2টো। এরপর রুফটপে চলে যায় তারা। রুফটপের রেলিংয়ের ধারে গিয়ে মীরার অজ্ঞান হতে মন চাচ্ছে। এত চমৎকার কেন এই ভিউটা? উপর থেকে সমস্ত সিটির নাইট ভিউ দেখাচ্ছে। সমস্ত নিউ ইয়র্ক বুঝি মীরা এখান থেকে দেখতে পাচ্ছে। দূর থেকে ব্রুকলিনের ঝলমলে আলো আর খ্যাপা বাতাসে মনোহৃদয় জুড়িয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করল। সেখান কিছুক্ষণ থেকে ইমান বলে, ডিনার করে নেই চল। মীরা ঠোঁট উল্টিয়ে অভিমান সুরে বলে, সকালে আমার খাওয়া নিয়ে আপনি খোঁটা মেরেছেন, আমি কিছু খাব না। ইমান মনে করতে চেষ্টা করে কোনো সময় সে বোকাবতীকে খাওয়া নিয়ে খোঁটা মারল, কিন্তু আফসোস মনে করতে পারল না। তারা মার্কেট থেকে বের হল। ইমান উবার কল করে। গাড়িতে বসামাত্র হাই স্পিডে গাড়ি চলতে আরম্ভ করে। নিউ ইয়র্কের রাত বেশি সুন্দর। সবকিছু এত মণিমুগ্ধকর যে চোখ ফেরানো দেয়। মীরার চোখে উপচে পড়া সীমাহীন উত্তেজনা।
সে কাচের গ্লাস দিয়ে বাইরের সৌন্দর্য দেখছে আর ইমান আর চোখে তাকে দেখছে। কতক্ষণ তারা গাড়িতে ছিল মীরার মনে নেই। গাড়ি তাদের মানহাটনের বাসায় গিয়ে থামল। ইমান ভাড়া মিটিয়ে বাসায় ঢুকে জহির সাহেব বাসায় নেই। উনিও জরুরি কাজে শহরের বাইরে। ইমানও যাবে শুনে হাসনাহেনা কিছুক্ষণ গজগজ করলেন। ইমান আমলে নিল না। সে নিজের রুমে এসে বসল। রুমে আসতেই মনে পড়ল মীরা তো বেড শুবে না, এখন উপায় কি করা যায়? তার নতুন একটা বেড কেনা উচিত। একটু পর মীরা রুমে এসে বলে, আপনি রুমের ওইদিকে থাকবেন আর আমি এদিকে, খবরদার আমার সাইডে আসবেন না। কেন? কেন যাব না? এটা কি বাংলাদেশ ভারত বর্ডার যে গেলেই ডিস্কিয়াও? এত সব জানি না। আমি যতদিন আছি আপনি এদিকে আসবেন না, আমি পর্দা টেনে রাখব। দুটো আলাদা রুম হবে। ইমান বালিশের নিচে মাথা রেখে বলে, আমি না হয় ওদিকে গেলাম না। কিন্তু তোমার ওয়াশরুম পেলে কি করবে? ওয়াশরুম তো আমার ভাগে পড়েছে। মীরা সামান্য বিচলিত হল, এরপর সমাধান দিল। তার ওয়াশরুমে যেতে হলে সে পারমিশন নিয়ে পর্দার ওদিকে যাবে আর ইমান রুম থেকে বের হতে চাইলে মীরার কাছে পারমিশন নিবে, কারণ মীরার ভাগ করা অংশে দরজা পড়েছে। সে শর্তে রাজি হলে মীরা ডিভান টেনে এনে নিজের দিকে রাখল। ডিভানটা এত হালকা হবে সে কল্পনাও করেনি। যাই হোক, ডিভানে বসে সে মাত্র চোখ বুজেছে অমনি ইমান একটা নোটপ্যাড ছুঁড়ে মারল। নোটে লেখা 14 এপ্রিল 2022। বিনীত নিবেদন এই যে, আমার এই মুহূর্তে রুমের বাইরে যাওয়া অত্যাবশ্যকীয়। আপনি যদি আমার সকল দিক বিবেচনা করে আমাকে বর্ডার ক্রস করতে দেন, আমি খুব কৃতজ্ঞ হবে। বিনীত নিবেদন এই যে, আপনি আমার বিষয়টা ভেবে আমাকে বর্ডার ক্রস করতে দিয়ে আমাকে বাধিত করবেন। পুনশ্চ শেষ ক্লাস 6-এ বাংলায় অ্যাপ্লিকেশন লিখেছিলাম। এই বয়সে এসে বাংলা অক্ষর ভুলতে বসেছি, কাজেই আবেদনপত্র লেখায় ত্রুটি হলে ক্ষমাপ্রার্থী। মীরা আবেদনপত্র পড়ে কিছুক্ষণ দম ফাটা হাসি হাসল। বহুদিন পর সে হাসল। এরপরে নোটে লিখল, গ্রান্টেড। গ্রান্টেড শব্দটা নোটে লিখে ওইদিকে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমান পর্দার এপারে চলে আসল। যেন সে অধীর আগ্রহে ওপাশে অনুমতির জন্য অপেক্ষায় ছিল। সে হুড়মুড় করে আশায় সামান্য ইতস্তত হয়ে পড়ল মীরা। বেচারি মাত্র শোবার জন্য ওড়নাটা সরিয়ে রেখেছে। আজকে ওয়েস্টার্ন ড্রেসেও তার ভারী আনকমফোর্টেবল লাগছিল। এখনও অস্বস্তি ভর করল মনের কোণে। ইমান অবশ্য তার অস্বস্তি বা ইতস্ততবোধের কারণ ধরতে পারল না, বুঝতেও পারেনি। এত বুঝো তার মধ্যে নেই। সেই গলার স্বর উঁচিয়ে জোরে করে বলে, থ্যাংক ইউ। এরপর শীষ দিতে দিতে বেরিয়ে গেল। মীরার পুনরায় হাসি পাচ্ছে। আসলে হাসি এমন একটা ব্যাপার, একবার শুরু হলে থামতেই চায় না। ইমানের যে বাইরে কোনো কাজ নাই এটা দিব্যি বুঝে ফেলেছে সে। কিছু বাচ্চা আছে, ওদের যদি ডেকে এনে বলা হয়, বাবু এই জিনিসটা ধরবা না, ব্যাস হলো কাজ। ওরা বেশি বেশি করে সেই জিনিসটা ধরবে। বারণ করা হয়েছে বলে ইমানও ওই সব বাবুর মতো। এদিকে আসতে নিষেধ করা হয়েছে জন্যই এখানে আসার জন্য তার যত উতলা। মীরা ডিভানে গা এলিয়ে দিল। আজকে যা ধকল গেছে শরীরের উপর। চোখের নিচে ঘুম আপনা আপনি ঢলে পড়ছে। জেগে থাকা দায়। মাকে ফোন করতে হবে, কিন্তু মনে হচ্ছে আজ আর সম্ভব না। কালকে সকালে মাস্ট কল করা লাগবে। ক্ষণে সে নিদ্রা রাজ্যের এক আদুরে সদস্য বনে গেল। ঘুম রাজ্যে প্রবেশ করে সে। তখন রাত 12টা বাজে। ইমান কিছুক্ষণ রুমের বাইরে পায়চারি করে ফিরে আসে। রুমে এসে দেখল মীরা ঘুমাচ্ছে, গভীর ঘুম যাকে বলে। চারপাশ নিস্তব্ধতায় ঘেরা। পর্দা টেনে দেওয়ার কারণে সে নিজেই নিজের রুম চিনতে সামান্য সময় নিল। এরপর মৃদু হাসল মীরার দিকে তাকিয়ে। কালকে তাকে আবার টেক্সাস যেতে হবে 3 দিনের জন্য।
রোজ রোজ শহরের বাইরে যাওয়াটা খুব বিরক্তির কারণ হয়ে পড়ছে। প্রথমবার ট্রিপের মতো আনন্দ করেছিল, এরপর এখন বাইরে যাওয়ার কথা শুনলেই মেজাজ চটে যায়। সারাদিন বাসায় বসে থাকতে ইচ্ছা করে। সে মীরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এই মুখমণ্ডলটা এত নিষ্পাপ কেন? হুয়াই? 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে সে ডিভানের সামনে গিয়ে বেশ সাবধানে মীরাকে কোলে তুলে নিল। এরপর বেডে এসে আস্তে করে একপাশে শুইয়ে দিল, নরম তুলতুলে কম্বলটা গায়ে মুড়িয়ে দিল। বিনা শব্দ করে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাইরে বেশ জোরে জোরে বাতাস বইছে। বৃষ্টির পূর্বাভাস। ইমানের একটা অদ্ভুত ক্ষমতা আছে। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে বুঝে যায় বৃষ্টি পড়বে। যতবারই মনে হয় বৃষ্টি পড়বে তার কিছুক্ষণ পর ঝুমঝুম করে বৃষ্টি নামে। সিগারেট ধরিয়ে সে মনে মনে দোয়া করে যেন কালকে এত বৃষ্টি হোক যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের যাওয়া পিছাক বা ক্যান্সেল হোক। তার নিজেরও দুচোখে ঘুম নেমে আসল। সকালে উঠেছে, আর ঘুমানো হয়নি। সে রুমে এসে বিছানার একপাশে এসে শুয়ে পড়ে। এরপর মীরার দিকে ঘুরে শুল। দুইজন এই প্রথম একসঙ্গে ঘুমাচ্ছে কি? মনে আসছে না ইমানের। এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু তার মনে আসছে না? এত মনভুলো কবে থেকে হলো সে? সকালের স্নিগ্ধ আলো যখন নিউ ইয়র্কের বুকে ফুটতে শুরু করল ঠিক ওই বেলায় মীরার ঘুম ভাঙ্গে। নিজেকে সে নরম তুলতুলে কম্বলের নিচে অনুভব করে। সঙ্গে আরও একটা বিষয় সে অনুভব করছে, কারো গরম নিঃশ্বাস তার গলায় এসে লাগছে। সে পিটপিট করে নেত্রপল্লব মেলে ধরতেই বাকরুদ্ধ হয়ে গেল। বেডে শুয়ে আছে সে। শুধু তাই নয়, ইমানের গায়ে নিজের একটা পা তুলে দিয়েছে। সে হুড়মুড়িয়ে উঠে পড়ে, ইস কি অবস্থা! সে কি আবারও স্লিপ ওয়াক করে নিজের বর্ডার লাইন ক্রস করে ইমানের সাইডে চলে এসেছে? ওহ নো! তাহলে তো মুসিবত। ইমান কি জানে সে এখানে ঘুমের মধ্যে চলে এসেছে? দ্রুত ইমানের পানে তাকাল। না, ও বড্ড আরামদায়ক এক ঘুমে আচ্ছন্ন। এমন ঘুমের মধ্যে টের পাওয়ার কথা। মীরা কম্বল সরিয়ে উঠে আসবে, তখনই ইমানের কণ্ঠ ভেসে আসে। সে ইতস্তত করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল, ইমান ঘুমের মধ্যে হাত ছোড়াছুড়ি করতে করতে কথা বলছে। অস্পষ্ট, জোরালো কথা। ঘুমের মধ্যে কেউ কথা বলে এটা মীরার জানা ছিল না, কিন্তু ইমানকে সে আগেও একটা ঘুমে বিড়বিড় করতে দেখেছে। সে আড়ি পেতে শোনার চেষ্টা করল কি বলছে। ইমান অগোছালোভাবে বলছে, আমি আর চাকরিই করব না, এত খাটায়। কামলা খাটতে আর মন চাচ্ছে না। কোথায় যাব না আমি? সারাদিন বাসায় থাকবো আর ঘুমাব। মীরার চোখ কপালে। ঘুমের মধ্যে একটা মানুষ এত কথা বলতে পারে? সে আনমনে তার মাথার চুলে হাত বুলিয়ে দিল এবং ক্ষণেই তার মস্তিষ্ক স্মৃতিচারণ করে বিভীষিকাময় সেই রাত্রির। দ্রুত সে কেটে পড়ে বাথরুমে গিয়ে ফ্রেশ। ওয়াশরুম থেকে সে অ্যালার্মের আওয়াজ পেল। নিশ্চয়ই ইমান এখন ঘুম থেকে উঠবে। সে বের হতেই ইমানকে জাগ্রত অবস্থায় দেখল। ওর দেখে বোঝা ও ভারী বিরক্ত। মুখ শক্ত করে বসে ঝিমাচ্ছে। মীরা চুপ থাকতে পারল না। জিজ্ঞাসা করেই বসে, কি হয়েছে আপনার? মুখটা কাকের মতো বানিয়ে রেখেছেন কেন? রোজ রোজ 6টায় উঠে অফিস গেলে কাকের মতো কাকা করতে মন চাইবে। মীরা শব্দ করে হাসল। ইমান বিরক্তিতে চবর্ণ উচ্চারণ করে বলে, ব্রেকফাস্টে কি খাবে? ওটস। কালকে আন্টি গল্প করতে করতে বলছিল আজ আলুর পরোটা বানাবো হবে। স্বাদের আজ ভার্সিটি অফ। ভালোই খাতির জমিয়েছ দেখছি। আপনার মতো খাইস্টা না যে কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখব না, কথা বলবো না। ইমান খুকখুক করে কেশে বলে, আজকে লেট হয়ে গেছে। আমার আবার বেড কফি না খেলে চলে না। তুমি কি আমার জন্য 1 কাপ কফি বানাবে পারবে? অবশ্যই পারব।
সুগারের জায়গায় সল্ট দিও না। মীরা কটমট করে তাকায় তার দিকে। ইমান উঠে দাঁড়িয়ে বলে, টেক্সাস থেকে ফিরে আসলে তোমাকে আমি ক্যাপেচুনা বানিয়ে খাওয়াব। আমার ক্যাপেচুনার প্রশংসা করে মানুষ। যাচ্ছেন কবে? আজকে রাতে। বিকেলে বাসায় আসবেন? সিউর না। সে ওয়াশরুমে গেলে মীরা এক ফাঁকে 2 কাপ কফি বানিয়ে আনে কিচেন থেকে। এখনো এ বাসায় কেউ ওঠেনি। তাই বলে নিউ ইয়র্ক কিন্তু ঘুমিয়ে নেই। এই শহর নাকি 24 ঘন্টা জেগে থাকে। বাথরুমের দরজা খোলা দেখতে পেয়ে বুঝতে পারে ইমান বেরিয়েছে। বারান্দার দরজা খোলা। সারারাত বারান্দা বন্ধ ছিল। মাত্র খোলা হয়েছে, মুহূর্তে রুমটা হিম শীতলে রূপান্তর হল। ইস কি শান্ত, মোলায়েম বাতাস। সে বারান্দায় গিয়ে দেখে ইমান কেবল একটা স্যান্ডোগেঞ্জি পরে টাওয়াল দিয়ে চুল মুছতে মনোযোগ দিয়েছে। মীরা কাশি দিয়ে এটেনশন সিক করে বলে, কফি। ইমান হাত বাড়িয়ে কফি নিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে কফি উপভোগ করছে। সকালটা কি আজ অতিরিক্ত সুন্দর। পাখির কলকলানি আওয়াজ ছাড়া অন্য বাড়তি কোনো কোলাহল নেই, বরং মন ভুলানো প্রাকৃতিক শোভা ছড়াচ্ছে চারপাশ। নিচ দিয়ে বেশ কিছুক্ষণ পরপর একটা করে সাইকেল যাচ্ছে। সাইকেলের টুংটাং ধ্বনি শুনতে ভালো লাগছে। তারা দুজনই খামোশ, যেন খেই হারিয়ে ফেলেছে। মৌনতা ভেঙে ইমান বলে, নেক্সট ডে থেকে ডায়েট শুরু করতে হবে। আপনি ডায়েট করেন? জি ম্যাডাম, আমি স্ট্রিক্ট ডায়েটে থাকি। এক্সারসাইজ করি। ভোর 5টায় উঠে মর্নিং ওয়াকে যাই। মীরা বলে, আমিও ফুলে যাচ্ছি দিন দিন, আমিও ডায়েট করব। তাহলে দুজন একসঙ্গে ডায়েট শুরু করব। ঠিক আছে। দুপুর 1টা। সূর্য একদম মাথার উপরে। এসি অন থাকায় গরমের অনুভব হয় না। লাঞ্চ আওয়ারে ইমান মাত্র কেবিনে গিয়ে নিজের চেয়ারে গা এলিয়ে দিয়েছে। মাথা ব্যথা করছে তার, কোমর ব্যথাও সঙ্গে আছে। অতিরিক্ত পরিশ্রম করলে তার কোমর ব্যথা করে। মাত্র বসেছে অমনি ফোনটা বিকট আওয়াজ তুলল। সে মনে মনে কলদাতাকে কঠিন একটা শব্দে গালি দিল। এরপর ফোন হাতে নিয়ে দেখে হাসনাহেনা কল করছে। সেই সঙ্গে সঙ্গে জিভ কাটে। এরপর ফোন তুলে ভরাট কণ্ঠে বলে, কি দরকার? কোনো দরকার নাই। তুমি বাসায় আসো। বিকেলে আসব তো। বিকেল না, এখনই আসো। ইমার্জেন্সি? হ্যাঁ, আসছি। হাসনাহেনার সঙ্গে যতই মনোমালিন্য থাকুক ইমানের, উনি কিছু বলবে তা মানে সে আজও তার কথা অনুযায়ী লাঞ্চ না করে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্য। এই অজুহাতে মীরার সঙ্গেও একবার দেখা হবে। ড্রাইভ করে বাসায় এসে সে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাল, পরপর 2বার। কেউ গেট খুলল না। বেশ চিন্তা হয়ে লাগে তার। হাসনাহেনার কিছু হলো নাকি? বা মীরা? ও ঠিক আছে তো? দরজার নব ঘুরি এসে ভেতরে ঢুকতেই হাসাহাসির শব্দ কানে আসে। সম্পূর্ণ বাসা খাবারের গন্ধে মো মো করছে। এই সুস্বাদু খাদ্যের ঘ্রাণ সে চেনে। তার সবচেয়ে প্রিয় বিরিয়ানির গন্ধ। কয়েক কদম এগিয়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড়াল সে। স্বাদ, মিস হাসনাহেনা এবং মীরা কি নিয়ে যেন হাসাহাসি করছে। অনেকদিন পর বাসায় এভাবে হাসাহাসিমজা করতে দেখল সে। না হলে এ বাসা শোষমানের চেয়েও নিস্তব্ধ থাকে। সে 2 কদম এগিয়ে এসে কড়া গলায় বলে, আপনার জরুরি কাজ কোনোটা? মীরা আজ সবার জন্য নিজ হাতে বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানি খাওয়াই তোমার জরুরি কাজ। সে রাগী চোখে একবার প্রতিটা সদস্যের দিকে তাকাল। সাদমীরা দুজনই তাকে দেখে খাওয়ায় মনোযোগ দিল, যেন তারা ইমানকে দেখেনি। ইমানের হাতে একটা ফাইল ছিল। সে ফাইল ফেলে দিয়ে টাই লুজ করে উপরে উঠে যায়। ও যাওয়ার পর মীরা বলে উঠে, উনি বোধহয় খাবেন না। খাবে।
বিরিয়ানির গন্ধ পেলে ওর মাথা ঠিক থাকবে না, একটু পর নিজ থেকে আসবে। হলেও তাই ইমান দোতলা থেকে জোরে চেঁচিয়ে বলে উঠে, আমি কি না খেয়ে থাকব? আমার লাঞ্চ উপরে পাঠিয়ে দাও। ইমান কথাটা কাকে বলল মীরা তা বুঝল না। তবে হাসনাহেনা খাবার প্লেটে বেড়ে মীরার হাতে ধরিয়ে দিল। সে বলে, আমি দিয়ে আসব? আমি দিল আরো রেগে যাবে। তুমি যাও। অগত্যা মীরা দোতলায় যায়। ইমান বেডে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। মীরা বলে, আপনার লাঞ্চ কই রাখব? আমার মাথায় রাখো। দেখছো কাজ করছি। এছাড়া আমার হাত ব্যথা, নিজ হাতে খেতে পারবো না। খাইয়ে দাও। এত বড় ছেলেকে খাইয়ে দিব? বুড়ো মানুষ আপনি। আমি বুড়া না, যথেষ্ট ইয়ং আমি। আমি পারবো না আপনাকে খাইয়ে দিতে। ইমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো এবং শীতল কণ্ঠে বলে, তাহলে তোমাকে আমি বারান্দা থেকে উষ্টা মেরে নিচে ফেলে দিব। আশ্চর্য, আমাকে মিথ্যা বলে কেন বাসায় আনলে? বিরিয়ানি খাওয়া জরুরি কাজের মধ্যে পড়ে? পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কি বিরিয়ানি খাওয়া অন্যতম? এম আই এ জোক টু ইউ অল? তোমাদের কি মনে হয় আমি অফিসে ঘাস কাটি? যখন তখন কল দিবে আর আমি ঘাস কাটা বাদ দিয়ে বাসায় আসব? বল, ঘাস কাটতে যাই আমি? আমি কি গরু? স্পিক আপ। মীরার তার বেসুরা গলার কথা মাথা ধরে যায়। সে বিরিয়ানির দলা বানিয়ে আচমকা ইমানের মুখে পুরে দেয়। মুখে খাবার পুরে দেওয়ার জন্য ইমান কথা বলতে পারল না। মুখের বুলি সব থেমে গেল এবং বিস্মিত চোখে মীরার পানে তাকাল। অনেকদিন পর এত মজাদার খাবারের স্বাদ পেল সে। নীল রঙের মতো রঙিন বিকেল, আকাশে ধূসর মেঘের আধিপত্য আজ যেন চড়া। প্রকৃতি ঘিরে বিশুদ্ধ বাতাস, সঙ্গে আর্দ্রতার ছোঁয়া। নির্বিশেষে আজকের আবহাওয়া আর প্রাকৃতিক রূপ স্মৃতির মানসপটে আটকে রাখার ন্যায় অধিকতর সুন্দর। আলো ক্রমশ হ্রাস পাচ্ছে। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। হঠাৎ এক দমকা হাওয়ায় মীরার গোছালো চুল এলোমেলো হয়ে গেল। চুলের গাছি মুখে এসে আছাড় খেল। সে বিন্দুমাত্র বিরক্ত হল না। তার দৃষ্টি সামনের রোডের দিকে। পরিষ্কার ফকফকা পিছালা রাস্তার ধারে বেশ যত্ন নিয়ে ছেটে অচেনা গাছ উঁকি মারছে। পাশেই বড় একটা রেড ম্যাপেল ট্রি। ম্যাপল গাছটার শেপও খুব গোছালো, যেন এটার জন্ম থেকেই কেউ খুব আদর যত্ন নিয়ে এসেছে, অথচ এটা বেওয়ারিশ রাস্তার ধারের গাছ। কারো বাড়ির বাউন্ডারির মধ্যে পড়ে না। তবুও এই এরিয়ার সৌন্দর্য যেন রেড ম্যাপেল ট্রিটার জন্য শতগুণ বেড়ে গেছে। খুব অদ্ভুত লেগেছে গাছটাকে। লালে ভরা সম্পূর্ণ গাছটা। দূর থেকে দেখলে মনে হবে আগুন লেগেছে। বেশি আকর্ষণীয় হচ্ছে, গাছের চারপাশে সাদা সিমেন্ট দিয়ে বাধাই করা। গাছের নিচে সবুজ রঙের একটা বেঞ্চ, বেঞ্চটা লাল পাতায় ভরে গেছে। সবুজ লাল দেখেই তার বাংলাদেশের পতাকার কথা মনে হল। বাতাসে উড়ে উড়ে রাস্তায়ও ম্যাপেল ট্রির পাতা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এমনকি প্রচণ্ড বাতাস প্রবাহিত হলে এ বারান্দা অবধি পাতা উড়ে আসে। চকচক করা পাতাগুলোর দিকে তাকিয়ে এসে আনমনে গভীর ভাবনায় ডুব দিল। আজ মায়ের সঙ্গে দীর্ঘ আলাপ হল। মীরার কেন যেন মনটা ছটফট করছে। মায়ের ভয়েস শুনে মনে হল সে অসুস্থ। ইরার সঙ্গে কথা হয়নি। বাসায় ছিল নাও, কিন্তু মা খুব খারাপ একটা সংবাদ দিয়েছে। ইরা নাকি ইয়ার লস দিবে। এবছর এসএসসি এক্সামে সে বসছে না। পরের বার দিবে। হুট করে সে এমন কেন সিদ্ধান্ত নিল কে জানে। মাও তাকে জোর করছে না। সে বোধহয় আপাতত মানসিকভাবে এত স্ট্যাবেল নেই যে ইরাকে কিছু বলবে বা বুঝাবে। না হলে মা পড়াশোনার ব্যাপারে যে স্ট্রিক্ট। মীরা মায়ের শাসনেই এসএসসিতে এ+ পেয়েছিল।
না হলে তার মতো গাধি স্টুডেন্ট কোনো কালেই এ+ পেত না। ইরা অবশ্য মেধাবী। তাদের ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে থাকে সব সময়। কথা হলো, মা বারবার তাকে একটা জব করার কথা বলছে। তার ভাষ্যমতে বিদেশে জব খুব এভেইলেবল। জব সেক্টর বৃহৎ। স্টুডেন্টরা অনায়াসে কাজ করে স্টাডির পাশাপাশি। একটু খুঁজলেই বা চেষ্টা করলেই কাজ পাওয়া যায়। মীরা ভেবে পাচ্ছে না, মা আচমকা জব নিয়ে এত দুশ্চিন্তা কেন করছে। মামা কি কোনো সমস্যা করছেন? কি জানি। তবে তারা নানা বাড়ি ফিরে যাওয়ায় মামা মামি কিঞ্চিত বিরক্তই হয়েছিল। মামি তো বলে দিয়েছেই, এই বয়সে মেয়ের বিয়ে দেওয়ার পর শাশুড়ি কখনো নিজের ঘর ছাড়ে? এসব পাগলামি ছাড়া কিছু না, কিন্তু মা যেন দৃঢ় প্রতিজ্ঞা করেছে আর ফিরবে না। নিউ ইয়র্ক আসার যাত্রা তার জন্য মোটেও সুখকর নয়, বরং হাজারো বেদনা বুকে চেপে সফর করেছে সে। আচ্ছা, দূরে সরে এলে কি যন্ত্রণা কমে? মীরার মনে হল যন্ত্রণা কমে না, বরং দূরত্ব যন্ত্রণার স্থিতিস্থাপকতা আরও বাড়িয়ে দেয় আপন হারে, আপন মাত্রায়। যন্ত্রণা পিছু ছাড়ে না, সুখ হারিয়ে যায়, অদ্ভুত জীবনের সব নিয়মাবলী। এত কিছুর পরও মা ফোন কাটার আগে আবেগী গলায় বললেন, হাসি খুশি থাকবি রে মা। তোরা হাসলে আমার কষ্ট নাই হয়ে যায়। মায়ের কথা সে রাখবে। কষ্টের মধ্যে কেঁদে কেঁদে দিন পার করা জীবন না, বরং বুক ভার করা কষ্টেও মুচকি হেসে দিন অতিবাহিত করার নাম জীবন। কিছু ছুঁড়ে ফেলার শব্দে মীরার ভাবনার সুতো কেটে যায়। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল। কাচের থাই গ্লাস দিয়ে দেখা গেল, ওপাশে অর্থাৎ রুমের ভেতরে ইমান মুখ থমথমে করে একটা বেগুনি রঙের শার্ট মেঝেতে ফেলে দিল। ফ্লোরে আরও 6টা শার্ট পড়ে আছে। মীরা তার দিকে তাকিয়ে সামান্য হাসল। এই যে ইমান, ওর কি নিশ্চিত জীবন, সিকিউরড লাইফ। তাও সে কি ভীষণ বিরক্ত। কথায় আছে তো, সুখে থাকতে ভূতে কিলায়, সুখের মর্যাদা মানুষ সুখে থাকতে দেয় না। দুপুরে সে মীরার হাতে 2 প্লেট বিরিয়ানি খেয়ে আরাম করে নাক ডেকে 5টা পর্যন্ত ঘুমাল। এখন 6:30 বাজে। জনাবের গোছগাছ শেষ নেই, লাগেজ গুছাচ্ছে 1.5 ঘন্টা ধরে। নিজের আলমারি থেকে প্রতিটা শার্ট বের করে ওয়াশরুমের আয়নায় গায়ের সঙ্গে মেলে ধরে দেখছে। যেটা ভালো লাগছে না সেটার স্থান সঙ্গে সঙ্গে ফ্লোরে হচ্ছে। যেটা পছন্দ হচ্ছে, উনি সেই শার্ট ট্রায়াল দিয়ে দেখছে। এরপর সেকেন্ড রাউন্ডে কিছু শার্ট রিজেক্ট খেল। মীরা বারান্দা থেকে বের হয়ে এসে বলে, আপনি কি এবার মিস্টার ওল্যান্ডের জন্য নাম লিখিয়েছেন? ইমান ভ্রু কুঁচকে তাকাল। মীরা হেসে বলে, এত সাজসরঞ্জাম করে লাভ নেই, আপনার দিকে কেউ তাকিয়েও দেখবে না। আর যদি কেউ তাকায়? আমার বিশ্বাস আপনার মতো বুড়ো মানুষের দিকে কেউ তাকাবে না। এদেশের মেয়েরা তো নয়ই। ইমানের মুখ কালো হয়ে আসল, সে মোটেও বুড়ো না। ইঞ্জিনিয়ারিং শেষ করার 1 মাসের মধ্যে জব পেয়েছে। না হলে তার বয়সী ফ্রেন্ডরা এখনো বেকার আছে, ব্যাচেলর লাইফ এনজয় করছে। ক্যারিয়ার নিয়ে ভাবছে না, বিয়ে কেউ করেইনি। এ থেকে বোঝা যায়, বয়স তার বেশি না, হ্যাঁ মীরার চেয়ে সে সামান্য বয়সে বড়। কিন্তু এটা তো তার দোষ না, বরং মীরার দোষ। ওকে কে দেরিতে জন্মাতে বলেছে? আগে জন্মগ্রহণ করলেই পারত। খামোখা তাকে বয়স্ক বলছে, নিজে দেরি জন্ম নিয়ে তাকে বুড়ো বলে। আচ্ছা বেয়াদব মেয়ে তো। সে বলে উঠে, খবরদার আমাকে বুড়ো বলবে না। তাহলে কি খোকাবাবু বলবো? আশ্চর্য। 7টা বাজতে চলল, আপনার কি যাওয়ার ইচ্ছা নাই? আমাকে তাড়ানোর এত ব্যস্ততা কেন? আপনাকে সহ্য হয় না, অসহ্য। ইমান বিজয়ের হাসি হাসল। এরপর বলে, 3 দিন আরামে থাকবে। এরপর 2টো শার্ট মীরার সামনে ধরে বলে, কোনোটা পরব?
যে কোনো একটা পড়লেই হলো। না না, চুজ এনি ওয়ান। মীরা শার্ট দুটোর দিকে তাকালো। একটা কফি রঙের আর আরেকটা কচুপাতা রঙের। সে কচুপাতা রঙের শার্টটা পরতে বলল। ইমান সঙ্গে সঙ্গে কচুপাতা রঙেরটা বিছানায় রাখল, এরপর কফি রঙের শার্ট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। মীরা অবাক হয়ে বলে, আরে আমি গ্রিন কালারেরটা চুজ করে দিয়েছি। কফি কালারেরটা কেন পরতে যাচ্ছেন? ইমান নিজের চুল ঠিক করে বলে, এজন্যই এটা পরছি। মীরা ভেঙচি কাটল। কত হার বেয়াদব! তার পছন্দে পড়বে না তাইলে আশকো কেন করল? খানিক বাদে ইমান কফি রঙের শার্ট পরে বের হল। হাতা ফোল্ড করতে করতে সে জিজ্ঞেস করে, হাউ এম আই লুকিং? বল বল, কটা ললনা পটবে? দুজন নাকি চারজন? মীরা আরেকবার ভেঙচি কেটে বলে, আপনাকে কেমন লাগছে বলবো? ইমান তখন পারফিউম মাখছিল। সে হেসে বলে, হলিউড হিরোর মতো। পেঁচার মতো লাগছে। 3 রাত জাগা পেঁচার মতো। ইমান চোখমুখ কুঁচকে বলে, ইউ আর জেলাস। তখনই ইমানের ফোন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল জুইয়ের কল। সে রিসিভ করে। তাকে ফোন রিসিভ করতে দেখে মীরা সরে যায়। ইমান ফোন রিসিভ করে বলে, আমি 10 মিনিটের মধ্যে বের হচ্ছি। আচ্ছা জুই, আমাকে কি পেঁচার তো দেখতে লাগে? কি বললে? পেচ? আই এম নট গেটিং ইউ। ইমান আমতা আমতা করে বলে, নাথিং। উফ, এই মেয়েটার কথা সে সিরিয়াসলি কেন নেয়? সে লাগেজ নিয়ে বের হওয়ার সময় রুমে চোখ বুলাল। আশ্চর্য, মীরা কোথাও নেই। বারান্দা চেক দিল, সেখানেও নেই। সেকেন্ডের মধ্যে কই গেল? নিচে গেছে মনে হয়। মিসের চৌধুরীর সঙ্গে তার আবার ভালো সম্পর্ক, কিন্তু এখনই যেতে হবে। সে জানত না ইমান একটু পর বের হবে, গুডবাই পর্যন্ত বলে। সে কি এখন তার সঙ্গে কথা না বলেই যাবে? গুডবাই না বলেই যাবে? মুহূর্তে ইমান চকিতে উঠে। মীরার কাছ থেকে সি অফ করলে তার লাভ কি? মনটা এমন অবাধ্য হচ্ছে কেন? সে নিজের মনকে একটা গালি দিল। সে লাগেজ হাতে নিয়ে নিচে নামল। না, হলরুমেও মীরা নেই। আনমনে তার মেজাজ চটে গেল। নিশ্চয়ই মিসেস চৌধুরীর রুমে আছে সে। অগত্যা ওনার রুমের সামনে গিয়ে ইমান দরজা নক করে। উনি দরজা খুলে হয়তোবা সামান্য চমকে ওঠে। ইমান বেশ সাবধানে সম্পূর্ণ রুম পরখ করে নেব। সে আরেকবার হতাশ হল। রুম তো পুরা খালি। হাসনাহেনা বলে, কিছু বলবে? তুমি কোথায় যাও? ইমান হাল ছেড়ে দেওয়া গলায় বলে, 3 দিনের জন্য টেক্সাস যাচ্ছি। এটা জানাতে এসেছি। হাসনাহেনা আকাশ থেকে পড়ল। ইমান কোনো দিন তাকে বলেও যায় না কোথায় যাচ্ছে। শহরের বাইরে গেলেও বলে না। তাদের পরবর্তীতে অফিসে খোঁজ লাগিয়ে জানতে হয় সে কোথায় আছে। সেই ছেলে পায়ে হেঁটে তার রুমে এসে বলছে টেক্সাস যাচ্ছি। ভূতে ধরল নাকি? ইমান দ্রুত কেটে পড়ে, কিন্তু হাসনাহেনা রুমের বাইরে এসে ইমানের পিছু নেয়। সাদ বাসায় নেই। তার রুম খোলা, লাইট নিভানো, বাকি রইল কিচেন। হাসনাহেনা সামনে থাকায় ইমানকে অভিনয় করতে হল। সে কিচেনে গিয়ে এমন ভান ধরে যেন পানি খাচ্ছে, কিন্তু আফসোস মীরা কিচেনেও নেই। একটা মানুষ মুহূর্তের মধ্যে হাওয়া হয় কেমনে? হাউ? হাসনাহেনাকে দেখিয়ে সে 1 গ্লাস পানি খেল। এরপর মেকি হেসে বলে, যা গরম পড়েছে। এখন স্টোররুম বাকি। স্টোররুমে গেলে মিসেস চৌধুরী সিউর তাকে পাগল বলবে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। কোনো দরকার নেই মীরার সঙ্গে কথা বলার।
ওর কাছ থেকে সি অফ না নিলে সে মরে যাবে না। ইমান লাগেজ হাতে বেরিয়ে পড়ে। জুইয়ের কল আসায় মীরা নিচে নেমে আসে, কিন্তু নিচেও ভালো লাগছিল না তার। তাই বাসার বাইরে বের হয়ে বারান্দা থেকে দেখা ম্যাপেল ট্রির কাছে এসে বেঞ্চে এসে বসেছে। তখন থেকেই সে বসে আছে। এত সুন্দর লাগছে গাছটাকে মাথার উপর থেকে দেখতে। বেঞ্চে বসে সে একধানে রাস্তার দিকে তাকিয়ে আছে। আচমকা পিছন থেকে বেশ জোরে কেউ তার নাম ধরে ডাকে। সে পিছনে ঘুরে দেখে ইমান বাসা থেকে বেরিয়েছে, লাগেজ হাতে। কফি রঙের শার্টে মারাত্মক সুদর্শন লাগছে তাকে। আজ সত্যি সত্যি দু চারজন ললনা তার প্রেমে হাবুডুবু খেতে পারে। মীরা হাতের ইশারায় তাকে বলে, কি হয়েছে? এতে সামান্য বিব্রত দেখালো তাকে। এত জোরে কেন ডাকল সে? মীরা উঠে দাঁড়ায়। ইমান তার দিকে এগিয়ে এসে বলে, তুমি এখানে? আর আমি সারা বাড়ি হন্য হয়ে খুঁজছি তোমায়। মীরা ভারী অবাক হয়ে গেল এবং মিহি কণ্ঠে বলে, আমাকে খুঁজছেন কেন? ইউ হ্যাভ নো বিজনেস উইথ মি। ইমান মনে মনে বলে, আমাকে বিজনেস দেখাবা না, আমি লাভক্ষতির ধার ধরি না। মুখ বলে, যাওয়ার আগে দেখা করে যেতে চাইছিলাম। তুমি সাবধানে থেকো, কোনো দরকার হলে কল দিও। মীরা সামান্য হাসল। ততক্ষণে নিউইয়র্কের বুক থেকে সূর্য বিদায় নিয়েছে। ল্যাম্পপোস্ট মাত্র জ্বলে ওঠে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় আশপাশ জ্বলজ্বল করতে লাগল। ল্যাম্পপোস্ট ঘিরে কিছু ছোট পোকা উড়াউড়ি করতে লাগল। ম্যাপেল ট্রির ডালে দুটো পাখি এসে বসেছে। মনে হিও আজ রাত্রি যাবত এই গাছের ডালে করবে। ওরা দুষ্টুমি করে ডানা ঝাপটাচ্ছে। দূর থেকে মেঘের গুরুং গুরুং শব্দ কানে আসছে। আকাশের একপাশে বিদ্যুৎ তেরছাভাবে বয়ে গেল। দমজা বাতাস আবারও বইতে লাগল। ম্যাপেল ট্রিও নিজের পাতা বিলিয়ে দিচ্ছে। ঝরে ঝরে পড়ছে অসংখ্য লালচে বর্ণের পাতা। আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নীরবতার জন্য পরিবেশটা ভারী কি লাগছে। ইমান বলে উঠে, যাই তাহলে। মেইন রোডে অফিসের মাইক্রো এসে থেমেছে। যান। ইমানের মন বিষিয়ে উঠে। তার কেন মনে হয়েছে মীরা বলেবে, আপনি যাবেন না, আপনি না থাকলে এ বাসায় আমি একা কেন থাকব? কি জন্য থাকব? হয় আপনি থাকবেন, না হলে আমাকে সঙ্গে নিবেন। ইমান নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা কাণ্ড করেছে। মীরার দুসেট জামা লাগেনে নিয়েছে, কাজটা বড্ড বোকামি। ইমান আবারও বলে, মনে হয় বৃষ্টি হবে। মীরা কিছু বলল না। ম্যাপেল ট্রির নিচে দাঁড়িয়ে ছিল তারা। তিরতির করে গাছের পাতা নড়ছে। আচানক একটা পাতা মীরার মাথায় এসে পড়ল। চুলে আটকা পড়ে। ইমান সঙ্গে সঙ্গে চুল থেকে পাতা সরিয়ে দেয়। এরপর পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে বলে, এটা কাছে রেখো। জোর করে মীরার হাতে কার্ড ধরিয়ে দেওয়ার সময় সে ইচ্ছা করে ওর হাত স্পর্শ করে। মীরা সঙ্গে সঙ্গে তার চোখের দিকে তাকাল। ইমান হাসি দিল। মীরার সর্বাঙ্গে শীতল শিহরণ বয়ে যায়। লজ্জাবতী গাছকে ছুঁয়ে দিল যেমন সে মিয়ে যায়। সেও এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে নতজানু হয়। বুকটা কাঁপছে তার। বুকের ভেতর খাঁচাবদ্ধ হৃদপাখিটা খাঁচা ভেঙে উড়াল দিতে চাইছে। সে পিটপিট করে চেয়ে রইল। ইমান এলোমেলো পা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। মীরা পিছু ডেকে বলে, ফিরবেন কবে? ইমান পিছনে না ফিরে হাঁক পেরে উঁচু আওয়াজে আকাশপাতাল কাঁপিয়ে স্পষ্ট বাংলায় বলে, তুমি যদি বলো এখনই ফিরব, তুমি যদি থেকে যেতে বল, আর ঘরছাড়া হব না। মীরা ভ্রু কুঁচকে বলে, পাগল কোথাকার। আকাশে অর্ধবৃত্ত একটা চাঁদ উঠেছে। শান্তিময় হিমেল হাওয়া এলোমেলো করে দিচ্ছে মীরার হৃদ মাঝারটাকে। ইমানের যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। আরও আধ ঘণ্টা আগেই এ রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে চলে গেছে। তবুও সেদিকে তাকিয়ে মীরা যেন ধ্যানে বসেছে। চোখের পলক ফেলার সময় বাদে সে বাকি সময়টুকু জুড়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে।
উন্মাদ বাতাসে তছনছ হচ্ছে গাছের পাতা। প্রবল স্রোতে বাতাস দৌড়ে আসায় গাছের পাতাগুলো এমনভাবে ঝরছে যেন রেইনফল না লিভোফল হচ্ছে, অন্যরকম একটা অনুভূতি অনুভব করছে সে। শুষ্ক পাতার দলগুলো হাওয়ায় হাওয়ায় উড়ে যাচ্ছে উদ্দেশ্যহীনভাবে। একসময় তার মনে হল, পাতার মতো আমরা মানুষও যদি মন চাইলে সবটা ছিন্ন করে উড়ে হারিয়ে যেতে পারতাম। তখনই মেদিনীর বুক ভার করে এক ঝাঁক বৃষ্টি নেমে এলো। প্রথমে ঝিরিঝিরি, এরপর ক্রমশ বাড়তে লাগল। মীরা আকাশের দিকে তাকাল, যদিও অন্ধকারে কিছু দেখতে পেল না, কিন্তু চোখ খুলে রাখা যাচ্ছে না। মোটা মোটা বৃষ্টির ঝাঁটা সোজাসাপটা চোখে এসে লাগছে। সে চোখ নামিয়ে নিয়ে খানিকক্ষণ বৃষ্টিতে ভিজল। খুব আরাম লাগছে ভিজতে, মনে হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। যতক্ষণ বৃষ্টি পড়ল, সে ঠায় বাসার সামনের রোডে দাঁড়িয়ে থাকল। মাঝে দুজন পথিক তাকে পাশ কাটিয়ে গিয়েছে। দুজনেই তাকে দেখে মুচকি হেসেছে। একজন প্রশ্ন করে বসে, তোমার কি অনেক দুঃখ ডিয়ার? কেমন উদাসীন লাগছে, প্লিজ একটু হাসো। ডোন্ট ক্রাই ডিয়ার। মীরার তখন খেয়াল হল সে কাঁদছিল। চোখ দিয়ে টপাটপ জল গড়াচ্ছিল তার। অথচ ভদ্রমহিলা না বললে সে টেরও পেত না। কি আশ্চর্য! নিজের দুচোখ কাঁদল, তাও মন টের পেল না। সে জানেও না কেন, কি জন্য কাঁদল সে। ভদ্রমহিলার প্রশ্নের উত্তরে সে কিছুই বলতে পারেনি, সামান্য হেসেছে কেবল। প্যান্ট শার্টটার ছোট চুলেরই সেই মাঝবয়সী মহিলা তাকে হাসতে দেখে দারুণ সুন্দর করে বলে, তোমার হাসি যা মিষ্টি। উনি মীরার ভেজা গালে হাত বুলিয়ে দিয়ে চলে যান। অনাকাঙ্ক্ষিত একজনের স্নেহে কোমল মনটা ভিজে উঠে মীরার। সে সঙ্গে সঙ্গে বাসার দিকে ছুট লাগায়। বাসার দরজা বন্ধ ছিল, ভেতর থেকে লক করা। মীরা বেল বাজালে হাসনাহেনা দরজা খুলে দিয়ে মীরাকে কাকভেজা অবস্থায় দেখে হতভম্ব হয়ে যান। উনি বলে উঠে, তুমি বৃষ্টির মধ্যে বাইরে ছিলে? জি আন্টি, আমি ভেবেছি তুমি দোতলায় আছো। এই ঝড়বৃষ্টির মধ্যে বাইরে কেন? বৃষ্টিতে কেন ভিজলে? সেদিন না জ্বর থেকে সারলে, এখন যদি ঠান্ডা লেগে যায় আবারও? মীরা মাথা নিচু করে ফেলে। আসলেই তো, সে তো অসুস্থতার কথা বলেই গিয়েছিল। আন্টি রাগী গলায় বলে উঠে, তোমাদের জেনারেশনের ছেলেমেয়েদের কোনো ঠিক ঠিকানা নাই। যা মন চায় তাই করবে, সেটা ভালো না খারাপ ভাবার প্রয়োজনবোধ করো না। সরি আন্টি। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, পুরা বাসা আবার ক্লিন করতে হবে। তুমি এক্ষুনি হট শাওয়ার নিয়ে চুল শুকাবে। তখনই মীরা একটা হাঁচি দিয়ে বসে। হাসনাহেনা এবার আরো রাগী চেহারা বানালেন। মীরার কি যেন হল, সে তার দিকে তাকিয়ে হেসে ওঠে। এতে হাসনাহেনা বিরক্ত হয়ে বলে, হাসবে না একদম। যাও, দ্রুত যাও। এবার জ্বর আসলে কিন্তু তোমার খবর আছে। মীরা ভেজা অবস্থায় দোতলার রুমে প্রবেশ করে। আজকে রুমটা কেমন শূন্য শূন্য হয়ে আছে, মনে হচ্ছে কি যেন নেই, কি যেন খালি। অবশ্য এত সুন্দর রুমটার মালিক নেই। তার অনুপস্থিতি পুরা রুম জুড়ে ছড়িয়ে গেছে। রুমের বারান্দার উইন্ডচার্মটা মন খারাপ করে ঝুমঝুম আওয়াজ তুলে গানবাজনা করা থামিয়ে দিয়েছে। পর্দাটা আনন্দে উড়াউড়ি করা বন্ধ করে দিয়েছে। অন্যথায় পর্দার উড়াউড়ির জন্য ওপাশের সবটা দেখা যায়। এতে কতবার বিব্রত হতে হয়েছে দুজনকে। কালকের ঘটনা। ইমান তার সাইডে দাঁড়িয়ে গেঞ্জি খুলে ফেলেছে পাল্টাবে বলে, তখনই বাতাসের জন্য দুরুমের পার্টিশন সরে যায়, পর্দার অবান্তর উড়াউড়ির জন্য। আর আজকে পর্দা এক জায়গায় স্থির। রুমে এখনো ছেলেটার গায়ের গন্ধ ভেসে বেড়াচ্ছে। মীরা বুক ফুলিয়ে শ্বাস নিল। এরপর ওয়াশরুমে শাওয়ার নিতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে নিচে নেমে যায়। দোতলায় মন টিকছে না তার।
এর চেয়ে আন্টিকে ডিনার তৈরিতে সাহায্য করা যাক, উনি নিশ্চয়ই পুরা বাসা ক্লিন করে ফেলেছেন। স্বল্প দিনের পরিচয় মীরা বুঝে গেছে উনার পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে। সবকিছু সবসময় ক্লিন এন্ড নিট চাই, এ ধরনের মানুষগুলোর ভারী কষ্ট। কিচেনে যেতেই হাসনাহেনার দেখা মিলল। উনি মীরাকে দেখে বলে, ওইবার জ্বর আসলে তো ইমান তোমাকে কফি খাইয়েছিল। এখন কফি খাবে? গরম কফি খেলে ভালো লাগবে। আন্টি, এখন কফি খেলে ঘুম হবে না। তাও ঠিক, সেদিনের মতো ভাত খেতে চেও না। আজ ইমান নেই বাসায়, তোমার জন্য এত রাতে শপে যাওয়া সম্ভব হবে না। ও তো সেদিন ঝড়বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিল। এ কথাটা আন্টি আগেও একবার বলেছেন, তবুও আজকে দ্বিতীয়বার শোনার পর মীরার লজ্জা লাগল। সে পাশ ফিরে যেতে ধরলে আন্টি তাকে ডাকল। মীরা কিচেনের ভেতর ঢুকলে উনি স্যুপের বাটি ধরিয়ে দিয়ে বলে, স্যুপ খাও। 10টার দিকে ডিনার করবে, আর চুল শুকাওনি কেন? আসলে আমি হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাই না, আম্মু মানা করে। ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। হাসনাহেনা বলে উঠে, ঠান্ডা লাগলে কি করবে? তোমাদের জেনারেশন নিয়ে আমি হতাশ, কারো কথা শুনতে চাও না, মুরব্বীদের কথাও শুনো না। মীরা বুঝল আন্টির নিউ জেনারেশনের উপর বেজায় ক্ষোভ। নিশ্চয়ই এই ক্ষোভের উৎপত্তি তার পুত্রদের জন্য। তার গুণধর ছেলেরাই কারো কথা শুনে না, মর্জি মতো চলে। বিশেষ করে বড়জন। হলরুমে বসে সে স্যুপ খাচ্ছে। তখন সাদ নিজের রুম থেকে বের হয়ে ফ্রিজ খুলে চকলেট বের করল। দুটো বিশাল বড় কিটক্যাট এনে সোফায় মীরার পাশে বসল। কিটক্যাট একটা নিজে নিল, আরেকটা মীরাকে দিল। মীরা ফ্রিজ খোলার সময় লক্ষ্য ফ্রিজের পুরা এক তাক ভর্তি চকলেট। এ বাসায় কোনো বাচ্চা নাই। কার জন্য এত এত চকলেট? সাদের সঙ্গে সম্পর্ক সহজ হওয়ায় সে সরাসরি প্রশ্ন করে, এত চকলেট কেন এনেছ? সাদ চকলেটে কামড় বসিয়ে বলে, আমি আনিনি, ভাই আজকে সকালে আনিয়েছে। শুধু চকলেট না, আইসক্রিম, পেস্ট্রি, চিপস, ডোনাট আরও কিছু স্ন্যাক্স। ভেবেছিলাম বাসায় ও আজ ছোটখাটো পার্টি দিচ্ছে, পরে দেখলাম ব্রাদার শহরের বাইরে যাচ্ছে। মেবি তোমার জন্য এনেছে। মীরা সবে চকলেটের প্যাকেট খুলেছে। সাদের কথায় সে হা হয়ে যায়। ইমান এনেছে চকলেট, তাও তার জন্য। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এমন সময় মীরার মেসেঞ্জারে নোটিফিকেশন আসে, ইরার নক দিয়েছে। ইরার সঙ্গে দুদিন কথা হয়নি তার। স্ক্রিনে ইরার আইডি ভেসে ওঠে। সাদের চোখ এড়াল না তা। সে বলে, হু ইজ সি? আমার ছোট বোন মেহজাবিন ইরা নাম, ফেসবুক আইডি। ওর নাম আসলে ইরা জামান। মীরা ফোন হাতে নিয়ে এক্সকিউজ মি বলে উঠে যায়। সাদের মাথায় আইডির নামটা পেরেক দিয়ে বাধাই করার মতো ঢুকে গেল। প্রোফাইল পিকচারে লাল রঙের জামা পরা ছবি। সে ফোন বের করে ওই আইডি সার্চ করে। সঙ্গে সঙ্গে আইডিটা ভেসে ওঠে। আইডেন্টিটিতে দেওয়া, লিভস ইন বাংলাদেশ, স্টাডিজ অ্যাট লিটল ফ্লাওয়ার হাই স্কুল। প্রোফাইল লক। তবে মিউচুয়ালে মীরার আইডি, সে মীরার সঙ্গে অ্যাড নেই। ভুলে গিয়েছিল অ্যাড পাঠাতে। আসলে এদেশে ফেসবুক নিয়ে এত হাইপ নেই। অবসরটা কাটাতে তারা ফেসবুকে কিছু সময় স্পেন্ড করে। ইরার সঙ্গে সে মেসেঞ্জারে বেশ কিছুক্ষণ কথা বলে কত বোঝানোর চেষ্টা করল এক্সাম দেওয়ার জন্য, কিন্তু ওর এক কথা, প্রিপারেশন ভালো না, সে এক্সাম দিবে না। মীরা হাল ছেড়ে দিল। কিছুক্ষণ টুকটাক কথা বলে সে ফোন টেবিলে রাখতেই ফোনটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ইমান খান লেখা ভাসছে, ইনকামিং কল। কিন্তু ইমানের নাম্বার তো ভাইরাস নামে সেভ ছিল। পরবর্তীতে মন পড়ল ওটা বাংলাদেশি নাম্বার।
এটা আমেরিকান সিম থেকে কল আসছে। ট্রুকলার অঞ্জন্য নাম লেখা উঠেছে, সে ধরল না। একটানা বেজে যেতে থাকল। মীরা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কড়া গলায় বলে, কি চাই? ওপাশ থেকে কোনো শব্দ ভেসে আসল না। মীরা আবারও বলে, বলুন কি চাই আপনার? কেন বিরক্ত করছেন? ফোনের ওপাশ থেকে এবার শোনা গেল, যা চাই তা দিতে পারবে না, আমি বিরক্ত করি? ওকে ফাইন, আর কোনো দিন কল দিব না, আমার নাম্বার ব্লক লিস্টে ফেলে রাখো। সে ফোন কেটে দিল। মীরার ফোন রেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মৃদু হাসল। মানুষের নাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন একটু একটু করে ম্যাচুরিটি বাড়ে, কিন্তু ছেলেটা এই থিওরি ভুল প্রমাণিত করল। ও দিন দিন আরও ইম্যাচিউর হচ্ছে। কোথায় যেন পড়েছে মানুষ প্রেমে পড়লে ইম্যাচিউর হয়ে যায়, ইমান আবার কার প্রেমে পড়ল? ইমানের রাগে গা কাঁপছে। তাকে অ্যাটিটিউড দেখানো হচ্ছে? তাকে প্রশ্ন করা হচ্ছে কি চাই? সাহস কত মেয়ের! এখন যদি ইমান বলে দিত, তোমাকে চাই, তাহলে কি ওই মেয়ে নিজেকে সঁপে দিতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে এত দাপট দেখিয়ে কোনো সাহসে বলে কি চাই? মনটাই তেতো হয়ে গেছে, তিক্ততায় ভরে উঠেছে ভেতরটা, একদম করলার মতো তিতা লাগছে। সে ওয়েটার ডাকিয়ে একদম স্ট্রং কফি অর্ডার দিল। বারবার বলে দিল তিতা যেন বেশি হয়, বিষে বিষ ক্ষয় হলে আজ ইমান তিতায় তিতা ক্ষয় করবে। ওয়েটার কফি দিয়ে গেল। গরম কফি মুখে দিতেই তার মন চাইল ধুক করে সবটা ফেলে দিক, কিন্তু সে কফি খেল। এত তিতা কফি সে জীবনেও খায়নি। নো সুগার, নো মিল্ক। ওলনি তিতা। কফি শেষ করে সে লবিতে আসল। সে কিছুক্ষণ কাটিয়ে রুফটপে চলে গেল, কেমন ছটফট লাগছে। হুট করে মনে পড়ল, সোনালি আপু বলেছে সুপ্তি বেগমের নাকি শরীর খারাপ, সে কি ভেবে যেন সুপ্তি বেগমকে কল দিল। আমেরিকা আসার পর কথা হয়নি তাদের, আজই প্রথম ফোনে কথা বলবে। খুব উদ্ভট লাগে, অবশ্য সুপ্তি বেগমের প্রতি তার কোনো রাগ নেই। বরং ওনাকে অসহায় লাগে এখন। আগে ভাবত উনি ওনার স্বামীর মতো, কিন্তু রিসেন্টলি এই ধারণা বদলে গেছে। দুবার কল হতেই সুপ্তি বেগম ফোন রিসিভ করলেন। ইমান বলে, কেমন আছেন? আছি বাবা আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? মীরা কি করছে? আমি ভালো আছি। কাজের জন্য নিউ ইয়র্কের বাইরে এসেছি, আপনি অসুস্থ এজন্য ফোন দিলাম। হুট করে কেন সিক হলেন? দুশ্চিন্তায়। দুই মেয়ের জন্য চিন্তা হয়? তোমাকে এগুলো কে বলেছে? কাউকে বলার লাগবে কেন? আমি তো বাচ্চা না যে বুঝব না। আপনি চিন্তা নিবেন না একদম। একদা আপনাকে মা বলে ডেকেছি। আমি মা শব্দটার মর্যাদা দিতে জানি। আমি আছি আপনার পাশে। সুপ্তি বেগমের গলা ধরে এলো বোধ হয়। উনি বলে উঠে, তোমার জন্য অনেক দোয়া বাবা। তুমি কল দিয়ে খোঁজ দিয়েছ এটাই অনেক। মীরাকে ভালো রাখো। এটা ঠিকভাবে করলে আমার আর তোমার কাছে কিছু চাওয়ার নাই। আপনি ডাক্তার দেখিয়েছেন? উনি অপ্রতিভ গলায় বলে, না, সামান্য অসুস্থতা, সেরে যাবে। কালকেই ডাক্তার দেখাবেন প্লিজ। মীরার জন্য একটা জব খুঁজে দিতে পারবে? ও শুধু শুধু সময় নষ্ট করুক এটা আমি চাই না। পড়াশোনা শুরু করতে নাকি আরও মাস খানেক সময় লাগবে। এই সেশনে অ্যাডমিট হতে পারবে না? না, নেক্সট সেমিস্টারে ভর্তি হতে হবে। মাঝামাঝিতে ভর্তি হওয়া ঝামেলা। আচ্ছা বাবা, তুমি কাজ কর, রাখি। ইমান ফোন রাখার আগে বলে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ যায়নি? একটু চেক করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ইরা চুপচাপ বসে আছে নিজের বিছানায়।
ফোনের ওয়াইফাই অন থাকায় কুটুস করে নোটিফিকেশনের আওয়াজ আসল। সে ফোন হাতে নিয়ে দেখে আবরার সাদ নামের একটা আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। ইরার বদ অভ্যাস হলো কেউ রিকোয়েস্ট দিল সেই আইডিতে গিয়ে স্পাই করা। সে ক্লিক করে প্রোফাইলে ঢুকে। ছেলে নিউ ইয়র্কে থাকে। বিদেশি এক ভার্সিটিতে পড়ে যার নাম প্রথম শুনল সে। ইরার বিশ্বাস হল না, লুইচ্ছা ছেলেগুলো এসব আজগুবি দিয়ে রাখে। আসলে দেখা যাবে এই ছেলে গুলিস্তানে গামছা বেচে। সে রিকোয়েস্ট একসেপ্ট না করে ফোন রেখে দিল। আকাশ পরিষ্কার, আরামদায়ক ও প্রশান্তিকর প্রভাতের কিরণ উকি মারছে বারান্দার দরজার কোল ঘেঁষে। নাম না জানা নানা রকমের পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত। আজকাল ভোরে খুব শীত পড়ে, ঠান্ডায় জমে যাওয়ার মতো। উষ্ণ কম্বল মাস্ট নিতে হচ্ছে। মীরা চোখ খুলল। সে কাল রাতে বেডে ঘুমিয়েছিল এবং চোখ খোলার পর নিজের অবস্থান বেডেই পেল। আশ্চর্যজনক হলেও সত্য, গত 3 দিন ধরে মীরা স্লিপ ওয়াক করেনি। সে গতিকাল ডিভানে ঘুমিয়েছিল এবং ঘুম থেকে জাগ্রত হয়ে নিজেকে ডিভানেই পেয়েছে। আজও সেইম বেডেই আছে সে। তবে কি তার স্লিপওয়াক ইমান থাকলেই কার্যকর? নিউ ইয়র্কের বুকে যে সামান্যটুকু রোদ উষ্ণতা ছিল তাও ক্ষণে ক্ষণে বিলীন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শীত নেমে পড়ছে। মীরা কোনো দিন তুষারপাত দেখেনি। এবার তুষারপাত হলে কি দেখতে পারবে সে? সে দ্রুত পদে পা ফেলে বারান্দায় গেল। তাদের বাসার সামনের গ্যারেজে কালো গাড়িটা কভার দিয়ে ঢাকা। ইমানের গাড়ি এটা। সে নেই আজ 7 দিন হতে চলল। মীরা ভেবেছিল 2-3 দিনের মধ্যে ব্যাক করবে, কিন্তু আজ 7ম দিন। ইমানের কোনো খবর নেই, ফোনও করেনি। আর কাউকে জিজ্ঞেস করতে তার ভারী অস্বস্তি হয়। 7 কদিন ধরে বেশ ব্যস্ত। ভার্সিটির অ্যাসাইনমেন্ট দিয়েছে। সে গাল ফুলাল। কি জন্য এত অভিমান হচ্ছে তার? কার উপর মিথ্যা মিথ্যা অভিমান করছে সে? যে ব্যক্তির উপর অভিমান করছে সে কি আদৌ অভিমান বুঝে? ওর নিশ্চয়ই মীরার ঠুনকো অভিমানে কিচ্ছু যায় আসে না। মীরা রুম ছেড়ে নিচে গেল। যথারীতি হাসনাহেনা নাস্তা বানাতে ব্যস্ত। উন্নত দেশেও যে হাসনাহেনা একদম পাক্কা গৃহিণী রূপে সেবা দিচ্ছে এটা দেখে ভারী অবাক লাগে। উনি দারুণ স্মার্ট। তবুও কেন জব করে না কে জানে। মীরা অবশ্য মাইনরোড সংলগ্ন একটা কফি শপে কাজ পেয়েছে, পার্ট টাইম জব। একদিন কাজও করেছে। তার ভালোই লেগেছে। তবে কথা বলার সময় সামান্য অসুবিধা হচ্ছে। তার অ্যাকসেন্ট ভালো না, যার জন্য আমেরিকানদের তার ইংলিশ শুনে বুঝতে সামান্য কষ্ট হয়েছে। ব্লান্ডারের শব্দে তার ঘোর কাটে। তরমুজের জুস করা হচ্ছে। হাসনাহেনা তাকে দেখে বলে, টেস্ট করে দেখো তো সুগার লাগবে কিনা। মীরা এগিয়ে এসে চেকে দেখল। একদম পারফেক্ট বলে উঠে সে। আন্টি বলল, তোমার আঙ্কেলের সাথে কথা হলো। ওনার আসতে আরও 3 দিন লাগবে। ইমানের আব্বুর কথা বলছি। আচ্ছা। তার খুব বলতে ইচ্ছা করল, ইমান কবে ফিরবে এ সম্পর্কে তিনি কিছু জানেন কিনা। কোনো এক কারণে বলতে পারল না। কথাগুলো গলায় দলা পাকিয়ে আটকে গেল। হাসনাহেনা বলে উঠে, আজকে লাঞ্চে স্পেশাল ডিশ করব, তোমার সাহায্যে লাগবে। তুমি কি থাকবে? জি থাকব, আন্টি। কিন্তু স্পেশাল ডিশ কেন? কেউ আসছে? স্বাদের খালামনি আসবে। মীরা অপ্রতিভ বনে গেল। এরপর হাসনাহেনা জুস জগে ঢালতে ঢালতে বলে, আজকে স্যাটারডে না? হ্যাঁ। ইমানেরও আজকে আসার কথা। এতক্ষণে রওনা দিয়েছে মনে হয়। কথাটা শোনামাত্র মীরার চোখ জ্বলজ্বল করে উঠে। অপ্রতিভ ভাব মুছে সপ্রতিভ ভাব চোখে মুখে ফুটে ওঠে। এমন কিছু শোনার জন্য সে তীর্থের কাক হয়েছিল। তার কেমন আনন্দ আনন্দ ভাব হচ্ছে, কিন্তু কেন?
উফ অফ। সে তরমুজের জুস নিয়ে সোফায় বসল এবং মোবাইল অন করল। আশ্চর্য, ইরাকে এখনো অ্যাক্টিভ দেখাচ্ছে। বাংলাদেশ এখনো রাত। মেয়েটার 1 মাস বাদে বোর্ড এক্সাম আর সে ফেসবুক চালায়। ওহ, ভালো কথা হলো আচমকা ইরা তার সিদ্ধান্ত বদলে ফেলেছে। এক্সাম না দেওয়ার ভূত তার ঘাড় থেকে সরেছে। সে নাকি 1 মাস খুব পড়বে, এরপর এবছর এক্সাম দিয়ে পাশ করবে। এই সিদ্ধান্তে মীরা খুব খুশি। কিন্তু কি এমন হলো যে ইরা নিজের ডিসিশন চেঞ্জ করল? করেছে, ভালো হয়েছে। ভাগ্যিস সময় থাকতে মেয়েটার টনক নড়েছে, মায়ের সঙ্গেও কথা হয়েছে। ডাক্তার কিছু মেডিসিন দিয়েছে। মেডিসিন রেগুলার নেওয়ায় সে বলতে গেলে সুস্থ এখন। সে ধীরে ধীরে নিউ ইয়র্কের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ছে। সামনের রোডের একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে, মুস্কান নাম, ইন্ডিয়ার লখনৌ থেকে এসেছে সে। 3 জন মিলে থাকে। ভারী মিষ্টি মেয়েটা, তার সঙ্গে সে কাল শপিং এ গিয়েছিল। এ বাসার সবার জন্য গিফট কিনেছে। ইমানের জন্যও কিনেছে এবং ওর ক্রেডিট কার্ডের অনেকটা খরচ করে ফেলেছে, এক প্রকার জেদ করে। সকাল গড়িয়ে দুপুর হতেই আন্টির ব্যস্ততা বেড়ে গেল। 7-8 পদের রান্না করতে গিয়ে বেচারি হিমশিম খাচ্ছে। ইন্ডিয়ান 3টা ডিশ করেছে, ইডলি, হারিয়ালি কাবাব, রেশমি কাবাব করেছেন, পাও ভাজি বলে একটা নতুন আইটেম দেখল মীরা। বানানো খুব সহজ নাকি আন্টি এক্সপার্ট বুঝতে পারছে না সে। আরও একটা বিষয় হল, আন্টি প্রচুর ইন্ডিয়ান ডিশ রান্না করেন আর তার হাতের ইন্ডিয়ান ডিশগুলোও খুব দারুণ হয়। এসবের পাশাপাশি পিৎজা আর প্যানকেক করা হচ্ছে। স্বাদের কাজিন নাকি জন্ম থেকেই আমেরিকায় থাকে। ও মশলা খেতে পারে না, ইন্ডিয়ান বা দেশি ফুড ওর পছন্দ না, ওর জন্য আলাদা করে এসব করছে। মীরাও হাত লাগালো কাজে। দুপুরে মেহমানরা আসল মাত্র 2 জন, স্বাদের খালা আর ওর কাজিন। ওর কাজিনের চেহারায় বিদেশি বিদেশি ভাব আছে। দুপুর থেকে মীরার মধ্যে চাঞ্চল্য ভাব ফুটে ওঠে, অস্থিরতা বিরাজমান মনের মধ্যিখানে। সবাই সঙ্গে লাঞ্চ করল, কিন্তু সে ঠিকমতো কিছু খেতে পারল না। একসময় আন্টি বলে উঠে, তোমার কি রান্না পছন্দ হয়নি? মীরা ভ্যাবাচেকা খেয়ে বলে, খুব মজা হয়েছে তো আন্টি। ঠিকমতো খাচ্ছ না কেন তাহলে? আরও একটু রাইস নাও। না না আন্টি, পেট ভরে গেছে। কিছুই তো খেলে না। সে দ্রুত খাবার শেষ করে উঠে পড়ে। এরপর আন্টি তার বোনকে নিয়ে নিজের রুমে গেল এবং হলরুমে তারা 3 জন বসল। হলরুম থেকে মীরা বহুবার সদর দরজার দিকে তাকিয়েছে। আনমনে, মনের অজান্তেই কারো অপেক্ষায় আছে সে। সাদ আর ওর কাজিন লিমন একসঙ্গে আড্ডা দিচ্ছে। বেশ জমেছে তাদের গসিপ। সাদ ওর ব্রেকআপের গল্প শোনালো, তবে মীরা খেয়াল করে লিমন কিছুক্ষণ পর পর তাকে দেখছে। বিষয়টা অস্বস্তিকর। বিকেল 5টায় কফি খেতে খেতে সাদ মুভি ছাড়ল, একটা হলিউড অ্যাকশন মুভি। 1/2 ঘন্টা মুভি দেখল মীরা। এরপর টিভির স্ক্রিনে রোমান্টিক সিন আসল। এতে আরেক দফা লজ্জা পায় সে। এখান থেকে উঠে চলে যেতে ইচ্ছা করছে, এমন সময় মেইন গেট খুলে গেল। মীরার চোখ সবার আগে সেদিকে গেল। কালো শার্ট ইন করা কাউকে ঢুকতে দেখল। তার অবয়ব দেখে সে মুহূর্তের মধ্যে চিনে ফেলে। কাঙ্ক্ষিত চেহারাটা দেখলেই তার ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে। ইমান দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই সবার আগে মীরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। এই সামান্য কারণে তার মন ভালো হয়ে গেল।
জার্নি করে আসা ক্লান্তিরা ঘরছাড়া হল। সে ভাব নিল যেন মীরাকে দেখেনি। মীরা উঠে দাঁড়াল। নিশ্চয়ই তার কাছে আসবে, কথা বলবে। 1 সপ্তাহ ছিল না সে, তাদের মধ্যে একটা কথা অবধি হয়নি। আসুক, কথা বলুক তার সঙ্গে। কেমন আছো জিজ্ঞেস করলে সরাসরি বলবে মাথা ব্যথা, মাথা টিপে দাও। কিন্তু তাকে অবাক করে দিয়ে মীরা কিচেনে গিয়ে সাদকে জিজ্ঞেস করে, পপকর্ন খাবে? সাদ বলে, ইয়েস ইয়েস। ইমানের চোয়াল শক্ত হয়ে আসে। পপকর্ন খাবে তারা? বাহ, ভালোই। সাদ তাকে দেখে উল্লাসের সঙ্গে বলে, ব্রাদার নাইস টু মিট ইউ। ইমান কথা না বাড়িয়ে দোতলায় উঠে যায়। অসহ্য, সবকিছুই অসহ্য লাগছে তার। মীরা পপকর্ন ভেয়ে আনে। লিমন আর তার মা একটু পর বিদায় নেয়। মীরা সাদকে বলে, আরও একটা মুভি দেখি সাদ। আরেকটা? হ্যাঁ। কোনো সমস্যা? মুভি না দেখে চল ফ্রেন্ডস দেখি, মাই ফেভারিট। ফ্রেন্ডস? আমি দেখিনি এটা। একবার দেখো, ফ্যান হয়ে যাবে। আমি তো র্যাচেলের মতো গার্লফ্রেন্ড আর মনিকার মতো ওয়াইফ চাই। মীরা শব্দ করে হাসল। এরপর টিভি দেখায় মনোযোগ দিল। ঘণ্টা খানেক অতিক্রম হওয়ার পর ইমান নিচে নেমে এসে সাদকে ধমকে বলে, পড়াশোনা নাই তোর? কখন থেকে টিভি দেখছিস? এগুলো স্টুডেন্টের নমুনা। সাদ হা হয়ে যায়। ভাইয়ার আবার কি হলো? ইমান বলে, তোর চার্জারটা এনে দে, আমারটা কাজ করছে না। সাদ উঠে তার রুমে গেলে ইমান দ্রুত হাসনাহেনার রুমের দরজা লক করে দিল। এরপর 1 সেকেন্ডের মধ্যে মীরাকে সোফা থেকে কোলে তুলে দোতলায় উঠতে লাগে। মীরা হতভম্ব হয়ে চিৎকার করতে ভুলে গেল। দোতলায় আসতেই মীরা বলে, আপনি কি পাগল? আমাকে এভাবে কিডন্যাপ করে আনলেন কেন? ইমান তাকে বেডে বসিয়ে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে কিডন্যাপ না, মহিলান্যাপ করেছি। ইউ আর নট এ কিড এনিমোর। মীরা চোখ ছোট করে বলে, ইগনোর সহ্য হয় না? না, হয় না। যাও আমার জন্য পপকর্ন ভেজে আনো। গো। পারবো না। ইমান মুখ ভোঁতা করে। মীরা কিছু মনে করার ভঙ্গিতে বলে, আপনার জন্য গিফট এনেছি। গিফট? ফর এনি ওকেশন? না, এমনি। মিস করছিলে নাকি? মিস না, ছাই করছিলাম। সবার জন্য এনেছি। বলে গিফট বক্স এনে তার সামনে রাখতেই ইমান খুশিমনে বক্স খুলে এবং সঙ্গে সঙ্গে তার হাসির অস্তিত্ব নাই হয়ে গেল। গিফট বক্সে একটা খেলনা সবুজ রঙের ব্যাঙ। সে নেড়েচেড়ে দেখল। ব্যাঙের গায়ে চাপ লাগায় হুট করে ওটার পেট থেকে লাল বাতি জ্বলে উঠে এবং গায়েবী আওয়াজে বলে উঠে, ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং, ABCD ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। ইমান হোঁচকচিয়ে যায়। তার ফেস রিয়াকশন দেখে মীরা হাসতে হাসতে শেষ। গিফট পছন্দ হলো? স্পষ্ট মজা নেওয়া হচ্ছে। ইমান দাঁতে দাঁত চেপে বলে, খুব বোব। তুমি অনেক দূর অবধি ভাবো। এখনই বাবুর জন্য খেলনা এনে রেখেছ। আমি যত্ন করে রাখছি। ফার্স্ট টয় ফর মাই বেবি আফটার অল। মীরার মনে আচমকা একদলা লজ্জা এসে হানা দিল। এই ছেলেটা এত ইতর কেন? কাউকে লজ্জা দিতে তার জুড়ে নেই। ইমান বিজয় হাসি হেসে আবারও ব্যাটারি অন করে। ব্যাঙটা পুনরায় বলে উঠে, ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং, ABCD ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। মীরা পিটপিট করে তাকিয়ে আছে। আপাতত এই মুহূর্তে সামনে থাকা অতিমাত্রায় সুদর্শন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে মন চাচ্ছে তার। আচ্ছা ফাজিল একটা। ওর হাসি হাসি মুখের দিকে তাকালে গা জ্বলে যায়, মন পুড়ে যায়। না হই হাসির পানে আর তাকানো যাবে না।
একবার তাকিয়েছিল এবং জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। আর নয় সেই একই ভুল। ইমান ব্যস্ত তার গিফট নিয়ে। মীরা নিচে নামার উদ্দেশ্য হাঁটা ধরলে ইমান তার পথ আটকায়। তার বাহু আলতো করে ধরে বলে, কোথায় যাচ্ছ? নিচে যাই। কেন? আপনাকে কেন কারণটা বলবো? ইমান ভ্রু কুঁচকে বলে, ওসব বাদ দাও। সারাদিন তো নিচেই থাকো। আমি 7 দিন পর আসলাম। ভালো মন্দ জিজ্ঞাসা অবধি করলা না, নট ফেয়ার। আপনি ভালো আছেন? প্রশ্নটা খুবই কমন, কিন্তু ইমানের মনে হলো এই প্রশ্নে কটাক্ষের আভাস আছে। সে বলে, আমার ভালো থাকা দিয়ে কি যায় আসে? সেটাই। গিফট দিল, এখন আমার উচিত রিটার্ন গিফট দেওয়া। বল কি নিবে? আমার কিছু চাই না। ইমান বাঁকা হেসে বলে, ফিডার গিফট দেই? নাকি ডায়পার? মীরার লজ্জায় এবারে নাক কাটা যাচ্ছে। উফ, এখান থেকে পালিয়ে বাঁচতে চায় সে। সে কপট রাগ দেখিয়ে বলে, আই জাস্ট হেইট ইউ। ইমান শব্দ করে হাসে শুধু। এরপর 1 পা 2 পা করে এগিয়ে আসে। এতে বেশ অপ্রতিভ দেখালো মীরাকে। সে ওড়নার কোনা গুটিয়ে আঙুলের সঙ্গে পেঁচাতে লাগে। ইমান তার একদম মুখের সামনে এসে দাঁড়াল। এরপর বলে উঠে, তুমি কি জব নিয়েছ? হ্যাঁ। খুব ভালো। মন দিয়ে কাজ করবে। তোমার জন্য এবার সত্যি একটা গিফট আনা দরকার। আমি সিরিয়াস। লাগবে না বলছি তো। ইমান আচমকা তার গালে হাত ছোঁয়াল। সে চকিতে উঠে তার আখিযুগলের দিকে তাকাল। ইমানের চোখে চোখ রেখে বলে, পারমিশন ছাড়া আমাকে কোনো দিন টাচ করবেন না। বিদ্যুৎ গতিতে ইমান তার হাত ছড়িয়ে নেয়। হুট করে যে তার হয়ে গেল। এই অহংকারী মেয়েটার আদুরে গাল ছুঁয়ে দেওয়ার কি দরকার ছিল? বেহায়া মন কেন তার অবাধ্য হচ্ছে? কেন? এক্সপ্লেনেশন দিতে যাবে তার আগেই নিচ থেকে হাসনাহেনার চিৎকার শোনা যায়। ইমান মীরা দুজনেই চমকে ওঠে। ভরকে উঠে এক অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে তারা দুজন দোতলা থেকে নিচে নেমে পড়ে। হাসনাহেনা তার রুমের দরজা ধাক্কাচ্ছে আর চিল্লাচ্ছে। সঙ্গে সঙ্গে ইমানের মনে পড়ল মীরাকে কোলে তুলে উপরে নিয়ে যাওয়ার আগে হাসনাহেনার রুমের দরজা লক করে দিয়েছিল। যেন সে পাছে তাদের ওভাবে দেখে না ফেলে। দেখে ফেললে ইমান ওনার সামনে সেকেন্ড টাইম লজ্জায় যেতে পারবে না। মীরাকে অতিক্রম করে সে হনহনিয়ে দরজার সামনে গিয়ে প্রশ্ন করে, আপনি কি আটকা পড়েছেন? ওপাশ থেকে আওয়াজ আসে, হ্যাঁ। এমন সময় সাদও বের হল। মীরা আর সাদ অবাক হয়ে তাকিয়ে আছে। দুজনের কেউই কিছু বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। এদিকে ইমান পড়েছে বিপাকে। কি করবে সে? ওরা টের পেলে তার মানসম্মান কিছু রইবে না, যতই হোক সিনিয়র সে। এসব বাচ্চামো কি মানায়? হুহ। অগত্যা সে অভিনয় শুরু করে। লক ঘুরিয়ে ঘুরিয়ে হেনস্থান শুরু করে। ভাবখানা এমন লকে সমস্যা হয়েছে। অবাক হলেও সত্যি এই যে, ইমানের এক দারুণ প্রতিভার আবির্ভাব ঘটেছে। সে ইদানিং ফার্স্ট ক্লাস অ্যাক্টর হয়ে গেছে। কি সুন্দর অভিনয় করে সে। এই যে এখন অভিনয় করে ভাবখানা এমন দেখাচ্ছে যেন নকে সমস্যার জন্য উনি আটকা পড়েছেন। সে বেশ সাবধানে লক খুলে এবং দরজা খুলে দিয়ে গম্ভীর মুখে তাকিয়ে থাকল। হাসনাহেনার ভয়ে মুখ শুকিয়ে গেছে। মীরা দৌড়ে গিয়ে পানি আনল। উনি এক ঢকে সবটা পানি খেয়ে বলে, হুট দরজা খুলতে পারছিলাম না, কি যে ভয় পেয়েছি। ইমান বলে, লকে সমস্যা হয়েছে মনে হয়। উনি বলে, কি সমস্যা হয়েছে? ইমান বলে উঠে, আমি কিভাবে বলবো? মিস্ত্রি ডেকে চেক করান। তুমিই তো মিস্ত্রি।
হাসনাহেনা মুখে ফসকে কথাটা বলে ওঠে। ইমান চোখ বড় করে তার দিকে তাকাল। উনি আমতা আমতা করে বলে, মানে ইঞ্জিনিয়ার মানুষ তুমি, এসব বুঝো ভালো, এজন্য বললাম আর কি, মনে কিছু নিও না। ওনার কথায় সাদ আর মীরা দুজন হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। ইমান একবার হাসনাহেনার দিকে তাকায়, এরপর মীরাদের দিকে তাকিয়ে বলে, এ বাসার সবাই পাগল ছাগল। ইঞ্জিনিয়ারকে মিস্ত্রি বানায় দিলেন, মানে আমার ডিগ্রির এভাবে অপমান, এ দিনও দেখা লাগল। এর চেয়ে রাখাল বলতেন খুশি হতাম। হাসনাহেনা বলে, আমি কালকেই মিস্ত্রি এনে চেক করাব। মিস্ত্রি কেন আনবেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আনেন, যত সব। ইমান গজরাতে গজরাতে উপরে উঠে যায়। ও চলে যাওয়ার পর তারা তিনজন মিলে হাসার লাইসেন্স পেয়ে গেল যেন। ঘর অট্টহাসিতে কেঁপে ওঠে। রাতের ডিনারে একেবারে নিচে নামল। আজকাল তার কি যেন হয়েছে। বাসায় খাওয়া দাওয়া করছে, অন্যথায় সে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে এনে খায়, না হলে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে। ইদানিং এনার্জি খরচ করে বাইরে খেতে মন চায়। বাসায় খেতেই ভালো লাগছে। সে চেয়ার টেনে বসতেই হাসনাহেনা প্লেট এগিয়ে দিল। মীরা আর সাস হলরুমে টিভির রুমে নেটফ্লিক্স ছেড়ে রেখেছে। মনে হয় মুভি সিলেকশন করছে। ওরা কি রাতে আবারও মুভি দেখবে? ইমান বলে, খেতে আসো তোমরা। ইমানের এক কথায় সবাই টেবিলে বসল, যেন সে এ বাসার অঘোষিত হেডমেম্বার। খাওয়া শেষ করে সাদ বলে, আমরা মুভি দেখুন ভাইয়া, তুমি জয়েন কর আমাদের সঙ্গে, সকালে অফিস আছে। ওহ আচ্ছা, কি মুভি দেখবি তোরা? ওটাই তো সিলেক্ট করতে পারছি না। হরর কিছু দেখ, মজা পাবি। নাইস আইডিয়া। ইমান একবার মীরার দিকে তাকাল, এরপর টিটকারি মেরে বলে, সাদ হরর দেখিস না, মীরা ভূত ভয় পায়। মীরা তখন খাচ্ছিল, চামচ মুখে দিয়েছে। এ কথা শুনে সে চামচ মুখ থেকে বের না করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠে, আমি ভূত আর ভালোবাসায় বিশ্বাসী নই। ইমান খুকখুক করে কেসে ওঠে। রাত দুটোয় মীরা আস্তে আস্তে রুমে ফিরে আসে। তারা সত্যি ভয়ঙ্কর একটা হরর মুভি দেখেছে। আপাতত সে ভয় সিটিয়ে আছে, মানে এত ভয়ঙ্কর কোনো মুভি হয়। এখন নিজের চুল টানতে মন চাচ্ছে। কেন সে পণ্ডিতি করে ভূতের মুভি দেখতে গেল? উফ অফ। রুমটা একদম ওই হরর মুভির মতো অন্ধকার হয়ে আছে। সে দরজার ক্যাচ ক্যাচ আওয়াজে সামান্য ভয় পেয়ে ঢোক গিলে, মানে আজকে সবকিছুই কুফা তার জন্য। পুরা রুম জুড়ে পিনপতন নীরবতা। সেই ডিভানে এসে বসতেই ইমান নড়েচড়ে উঠে বলে উঠে, মীরা। মীরা চমকে উঠে বলে, কি? তোমার পেছনে ওই সাদা ওটা কি? এটা শোনার সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠে, এবং প্রায় সঙ্গে সঙ্গে ইমান ঝাড়বাতি অন করে হাসতে থাকে। ভিতুর ডিমদের ভূতের মুভি দেখা শোভা দেয় না। আমি মোটেও ভিতুর ডিম না। আপনি যেভাবে চেঁচিয়েছেন যে কোনো মানুষ ভয় পাবে। ইমান মজা নিয়ে বলে, আচ্ছা তাহলে তুমি ভিতুর আন্ডা বাচ্চা। এক গ্রেড প্রমোশন করিয়ে দিলাম। শয়তান কোথাকার। তার কথা শুনে ইমান সিরিয়াস মুড নিয়ে বলে, এমন রাতে শয়তানের নাম নিও না। সত্যি সত্যি ডেভিল চলে আসবে তোমার কাছে। মীরা ঢোক গিলে বলে, শয়তানকে আমি দাওয়াত দিইনি। জনাবের দাওয়াত লাগে না। ভীষণ ছাচড়া। নাম নিলেই বান্দা হাজির হয়, আর সুন্দরী মেয়েরা ডাকলে তো কথাই নাই। লুঙ্গিতে গিট দিয়ে দৌড়ে আসবে। ইভিল লুঙ্গি পরে? পরতেই পারে। হু নোজ। মীরা গাল ফুলালো।
এবং সঙ্গে সঙ্গে কেমন উদ্ভট একটা শব্দ তার কানে ভেসে আসল। মীরা আঁতকে উঠে ডিভানে পা তুলে বসে। ইভিল তার ডাক শুনে চলে আসলো না তো? আজকের মুভিতে মেয়েটা ডেভিলকে মজা করে দেয় এবং সত্যি সত্যি ওটা মেয়েটার পিছু নেয়। মীরার চেহারা ভয় পাংশুটে হয়ে আসে। ইমান আরেক দফা হাসে, কারণ এই সাউন্ড তার ফোনে সেট করা। ইচ্ছা করে মীরাকে ভয় দেখানোর জন্য বাজাচ্ছে। বুঝো ঠেলা এবার। তাকে নিয়ে খুব হাসাহাসি করা হলো, আজব একটা ব্যাংক গিফট দিল, আবার ইগনোর করা তো আছেই। এর শোধ তো তুলবেই সে। এমনি এমনি ছাড় দেওয়ার পাবলিক নয় সে। ইমান পৈশাচিক হাসি হাসল। 10 মিনিট পর আবারও সাউন্ড হবে। 10 মিনিট পর যখন আওয়াজ শুরু হল, মীরা সুরসুর করে তার দিকে এসে বলে, আপনি কোনো আওয়াজ শুনতে পারছেন? ইমান ঘুম ঘুম ভাব করে বলে, তুমি আমার রাজ্যে কি করছো? এই আহাম্মক, চুপ কর। আওয়াজ শুনতে পারছেন কোনো? না। কিসের শব্দ? মীরাকে চিন্তিত দেখালো ভারী। ইমান হাসি আটকে রেখে তাকিয়ে আছে। মানুষকে জ্বালানোতে এত মজা। উফ অফ। আচমকা মীরা কেঁদে উঠে। ইমান পুরা শক হয়ে যায়। ওর কান্নার বেগ বাড়লে ইমান উঠে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি কোথাকার, চলবে।